মডার্ন যুগের এক ডাক্তার টাইম ট্রাভেল করে পৌঁছে যায় প্রাচীনকালে এবং তার বিয়ে হয় এক প্রতিবন্ধী মৃতপ্রায় রাজকুমারের সঙ্গে। মডার্ন যুগের সামগ্রীর সাহায্যে মেয়েটি কিভাবে রাজকুমারকে বাঁচিয়ে তুলবে এবং কিভাবে সে রাজ পরিবারে চলা চক্রান্ত ফাঁস করবে, সেই নিয়েই আজকের ভীষণ ইন্টারেস্টিং একটা হিস্টোরিক্যাল ড্রামা এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র অরোরাকে দেখতে পাই, যাকে কিনা একটি বিবাহ কক্ষে নিয়ে আসা হয়েছিল এবং সেখানে আমরা মহারাজের উপপত্নী লিয়ের একজন কর্মচারী মিলিকে দেখতে পাই। এবার মিলি তো অরোরার গাল ধরে বলে ওঠে যে তুমি এখানেই চুপ করে বসে থাকবে, নাইট কিং এর প্রাসাদ কিন্তু অন্য রাজাদের মতো না, তাই এখানে চুপচাপ নিজের মৃত্যুর অপেক্ষা করো। এবার অরোরা তো বলে ওঠে যে মৃত্যু, তুমি কি পাগল নাকি? এবং মিলি তখনই বলে যে একদম চুপ করো, আমার মুখে মুখে কোনো কথা বলবে না। যাই হোক, তুমি তো কিছুক্ষণ পর এমনিই মরে যাবে, তাই তোমার সাথে কথা বাড়িয়ে লাভ নেই। এবং এই বলে মিলি সেখান থেকে চলে যায়। এবার অরোরা তো বুঝতে পারে না যে তার সাথে কি হচ্ছে এবং সে এরকম রাজ পোশাকে এরকম রাজপ্রাসাদে কি বা করছে। এবং তখনই অরোরার মধ্যে প্রাচীনকালের অরোরার স্মৃতিগুলি চলে আসে। অর্থাৎ আমরা এতক্ষণ যে অরোরাকে দেখছিলাম সেটা ভবিষ্যৎ থেকে আসা অরোরা ছিল। এবার আমরা প্রাচীনকালের অরোরার জীবনে কি হয়েছিল সেটা দেখতে পাই। আমরা এখানে অরোরার সৎ মা এবং তার সৎ বোন সিয়েনাকে দেখতে পাই। অরোরার সৎ মা তো বলে যে নাইট কিং অর্থাৎ ফিলিপ, যার সাথে তোমার বিয়ে হচ্ছে, তাকে যুদ্ধের দেবতা বলা হয়। সুতরাং তুমি খুবই ভাগ্যবতী যে তোমার রাজ পরিবারে বিয়ে হচ্ছে। এবার অরোরা তো তার সৎ মায়ের পা ধরে বলতে থাকে যে দয়া করে আমাকে ওই বাড়িতে বিয়ে দিও না, ওখানে বিয়ে দিলে কারোরই বাঁচার সম্ভাবনা থাকে না। সবাই জানে যে নাইট কিং ফিলিপ কতটা ভয়ঙ্কর, কতটা ক্রূর, কিন্তু তারপরেও জোর করে অরোরার সাথে ফিলিপের বিয়ে দেওয়া হয়। এবার এই স্মৃতি মডার্ন যুগের অরোরার মাথায় আসে, সাথে সাথেই সে বুঝতে পারে যে সে তো এখন টাইম ট্রাভেল করে প্রাচীনকালে চলে এসছে এবং তার পরিবার থেকে তাকে জোর করে একজনের সাথে বিয়ে দেওয়া হয়েছে। এবার তখনই হঠাৎ অরোরার মনে হয় যে তার এত ঠান্ডা লাগছে কেন, এবং সে দেখে যে ঘরের এক পাশে একটি বরফের শয্যার ওপর ফিলিপকে শোয়ানো হয়েছিল। এবার অরোরা তো সঙ্গে সঙ্গে ফিলিপের উপরের কম্বলটি সরিয়ে দেয় এবং সে দেখে যে ফিলিপের সারা দেহ ক্ষত বিক্ষত এবং চারিদিকে রক্ত লেগে রয়েছে। অরোরা বুঝতে পারে যে তাড়াতাড়ি ফিলিপকে এই বরফের চাইয়ের ওপর থেকে সরাতে হবে, কারণ বরফে এইভাবে শুয়ে থাকার ফলেই ফিলিপের অসুস্থতা আরো বেড়ে যাচ্ছে। এবার অরোরা তো সঙ্গে সঙ্গে গিয়ে দরজা ধাক্কা দিতে থাকে যে বাইরে কে আছো, দরজা খোলো, রাজকুমার মারা যাচ্ছে, রাজকুমারকে বাঁচানো যাবে না। কিন্তু সেই দরজা খোলা যায় না, কারণ বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হয়েছিল। এবার তখনই তো হঠাৎ অরোরা অসুস্থ হয়ে পড়ে এবং তার মুখ দিয়ে রক্ত উঠে আসে। অরোরা বুঝতে পারে যে তার খাবারেও বিষ দেওয়া হয়েছিল, যাতে সে এবং রাজকুমার দুজনে একসাথেই মারা যায়। এবার অরোরা তো তখনই মনে মনে ভাবে যে ইস, যদি আমার ডক্টরের বাক্সটা থাকতো তাহলে আমি এখনই নিজেকে বাঁচাতে পারতাম। এবং তখনই ম্যাজিক্যালি অরোরার সামনে তার চিকিৎসার বাক্সটি চলে আসে। অরোরা তো সঙ্গে সঙ্গে সেখান থেকে ইনজেকশন বার করে নিজে অ্যান্টিডোট নিয়ে নেয় এবং সে সেই বাক্স নিয়ে ফিলিপের কাছে যায়। সে বলে যে আচ্ছা, তাহলে এটাই হচ্ছে সেই যুদ্ধের রাজা, যে কিনা এই সাম্রাজ্যকে অনেক শত্রুদের হাত থেকে বাঁচিয়েছে, কিন্তু তার আজ এই অবস্থা। এই বাড়ির চাকরগুলো দেখছি মালিকদের থেকেও বেশি চালায়। এবার সে তো সঙ্গে সঙ্গে তার মেডিসিনের সমস্ত কিট বার করে ফিলিপের সেবা করতে শুরু করে দেয়। এবার আমরা পরের দিন সকালবেলা দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে এই সাম্রাজ্যের যুবরাজ অ্যাডাম সেখানে আসে। এবার অ্যাডাম তো মিলিকে বলে যে কি ব্যাপার, দরজা বাইরে থেকে বন্ধ করা কেন, দরজা খোলো। এবং মিলি বলে যে আসলে অরোরা নাকি পালানোর চেষ্টা করছিল, তাই জন্য সে বাইরে থেকেই দরজা বন্ধ করে দিয়েছে। কিন্তু তখনই অরোরা একটি করাতের সাহায্যে সেই দরজা পুরোপুরি ভেঙে ফেলে এবং দরজা ভেঙে সে ঘর থেকে বেরিয়ে আসে। এবার যুবরাজ তো সেই ঘরে ঢুকে দেখে যে ফিলিপের সারা দেহে ভালো মতো ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। ফিলিপ বলে যে তুমি এটা করেছো, এবং অরোরা বলে যে হ্যাঁ। কিন্তু তখনই মিলি চেঁচিয়ে ওঠে যে তুমি যুবরাজকে মিথ্যে কথা কেন বলছো। এবং অরোরা তো সঙ্গে সঙ্গে মিলিকে ঠাস করে এক চড় মারে। সে বলে যে তুমি বারবার আমাকে ফাঁসানোর চেষ্টা করছো, তাই না? আজকে আমি তোমাকে সঠিক শিক্ষা দেব। এবং সে তো মিলিকে লাথি মেরে ফেলে দেয়। এবার অ্যারনের সাথে যে সমস্ত গার্ডরা ছিল তাদের মধ্যে একজন গার্ড ছিল লুকা, এবং লুকা তখনই অরোরাকে আক্রমণ করতে যায়।
কিন্তু অরোরা একটি ইনজেকশন লুকার বুকে ছুঁড়ে মারে এবং লুকা তো সেখানেই পড়ে যায়। অরোরা বলে যে আমার কাজে একদম বাধা দিতে আসবে না। অরোরা তো যুবরাজ অ্যারনকে বলে যে যুবরাজ, এই বরফের বিছানা থেকে ফিলিপকে সরাতে হবে, কারণ এই বিছানার ফলেই ফিলিপ আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে। এরকম একটা অবস্থায় বরফের বিছানায় শোয়ানোটা কখনোই যুক্তিযুক্ত নয়। এবং মিলি তখনই বলে যে যুবরাজ, আসলে রাজকুমার ফিলিপকে নানা রকম প্যারাসাইট আক্রমণ করেছে, তাই জন্য বরফের বিছানায় শুয়ে রাখলেই সে ভালো হবে। কিন্তু অরোরা তো বলে যে এই বরফের বিছানায় শুয়ে রাখার জন্যই ফিলিপ মারা যাচ্ছে, সুতরাং এক্ষুনি তাকে এখান থেকে সরাতে হবে। এবার মিলি তো বলে ওঠে যে কিন্তু রাজ চিকিৎসকের অনুমতি আমরা এসব কিছুই করতে পারবো না, কারণ উনিই বলেছিলেন যে এরকম বরফের বিছানায় শুয়ে রাখ। কিন্তু অরোরা তো আবারও তাকে লাথি মেরে সরিয়ে দেয়। এবার অ্যারনের একজন গার্ড এসে সঙ্গে সঙ্গে ফিলিপের পালস চেক করে এবং সে দেখতে পায় যে ফিলিপের পালস ভীষণই দুর্বল এবং সে প্রায় মারা যাবে এমন অবস্থা। অ্যারন তো বলে ওঠে যে মিলি, আমি যতবার রাজকুমার ফিলিপকে দেখতে আসতাম তুমি আমাকে কোনো না কোনো ভাবে বাধা দিয়ে আমাকে ওর সাথে দেখা করতে দাওনি। তার কারণটা কি? তাকে এইভাবে বরফের বিছানায় শুয়ে রাখা হয়েছিল, অত্যাচার করা হচ্ছিল তার জন্যই কি? এবং অ্যারন তো সঙ্গে সঙ্গে লাথি মেরে মিলিকে সেখান থেকে সরিয়ে দেয়। মিলি তো চেঁচাতে থাকে যে কিন্তু আমি এমনটা কেন করব, আমি তো নিজেই ফিলিপের প্রাণ বাঁচিয়েছিলাম, আমি কখনোই এমনটা করতাম না। কিন্তু অ্যারন তখনই তার লোকদের বলে যে মিলিকে এখান থেকে এক্ষুনি নিয়ে যাও, এবং মিলিকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এবার অ্যারনের নির্দেশে ফিলিপকে একটি নর্মাল বিছানায় ট্রান্সফার করে দেওয়া হয় এবং আমরা দেখতে পাই যে অরোরা একটি মডার্ন হুইল চেয়ারের ব্যবস্থাও করেছিল, কারণ অরোরা চাইলে যখন তখনই ভবিষ্যৎ থেকে যে কোনো জিনিসই প্রাচীনকালে আনাতে পারত এবং সেই হুইল চেয়ারে করেই ফিলিপকে এই ঘরে নিয়ে আসা হয়। এবার অরোরা তো মনে মনে ভাবে যে ফিলিপের অবস্থা এরকম খারাপ কেন। আমি যতদূর জানি এতদিন ধরে ফিলিপের মা অর্থাৎ মহারাজের উপপত্নী লি ফিলিপের খেয়াল রাখছিল। কখনোই কোনো মা তো তার সন্তানকে এইভাবে কষ্ট দেবে না, তাহলে ফিলিপের এমন দশা কি করে হলো? এবং তখনই ফিলিপের জ্ঞান ফেরে এবং ফিলিপ তো জ্ঞান ফিরেই তার চোখের সামনে অরোরাকে দেখতে পায়। সে বলে যে তুমি কে? এবং অরোরা বলে যে আমি অরোরা, গতকাল তোমার সাথে আমার বিয়ে হয়েছে। এবার ফিলিপ তো তখনই তার হাতের ব্যান্ডেজগুলি দেখতে পায় এবং বলে যে এগুলো কি তুমি করেছো? অরোরা বলে যে হ্যাঁ, এতদিন তোমাকে এই বরফের বিছানায় শুয়ে রাখা হয়েছিল, তাই জন্যই জিনিসগুলো আরো ভয়ানক দিকে যাচ্ছিল, কিন্তু এখন মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে। এবার ফিলিপ তো তখনই বলে ওঠে যে আমার মনে হয় না আমি কোনোদিন আর ঠিক হব, আমি হয়তো খুবই তাড়াতাড়ি মারা যাব, তাই মারা যাওয়ার আগে আমি তোমাকে ডিভোর্স দিয়েই যাব, যাতে তুমি স্বাধীনভাবে বাঁচতে পারো। কিন্তু অরোরা তো বলে ওঠে যে না, আমি তোমাকে কখনোই মরতে দেব না। অরোরা মনে মনে ভাবে যে আমি তোমার এত কষ্টে প্রাণ বাঁচালাম আর তুমি কিনা এখন মরে যাবার কথা বলছো। এবং সে বলে যে ফিলিপ, তুমি এত বিখ্যাত একজন যোদ্ধা, তুমি এত সাহসী একজন যোদ্ধা, তুমি এতদিন এত শত্রুকে সাম্রাজ্য থেকে তাড়িয়েছো, এত শত্রুর হাত থেকে সাম্রাজ্যকে বাঁচিয়েছো, আর তুমি এত সহজে হেরে যাওয়ার কথা বলছো? তোমার ওপর কত লোক ভরসা করে আছে, তোমার এই অবস্থা যারা করেছে তুমি কি তাদের থেকে বদলা নেবে না? এবার ফিলিপ তো তখনই মনে মনে ভাবে যে সত্যিই তো, আমার সেনাবাহিনী আমার ওপর নির্ভর করছে, আমি ওদের কখনোই হারার কথা শেখাইনি, তাহলে আজকে আমি এত সহজে কিভাবেই বা হার মানবো? এবার অরোরা তো ফিলিপকে বিছানায় শুয়ে দেয় এবং বলে যে তুমি রেস্ট করো, আমি তোমার কিছুই হতে দেব না। এবং ফিলিপ মনে মনে ভাবে যে সত্যি, যবে থেকে আমি রোগাক্রান্ত, আমার মনে পড়ে না যে কেউ এইভাবে আমার যত্ন নিয়েছে, কেয়ার করেছে, আমি কি সত্যিই সুস্থ হতে পারবো? এবার অরোরা যখন ঘর থেকে বেরিয়ে আসে তখনই অ্যারনের সেই গার্ডটি অর্থাৎ লুকা সেখানে আসে, অর্থাৎ কিনা যার বুকে অরোরা ইঞ্জেকশন মেরেছিল। লুকা তো বলে ওঠে যে রাজকুমারী, আপনি দয়া করে আমাকে বাঁচান, না হলে আমি মরেই যাব। এবং তখনই অরোরা তাকে ওই ওষুধের অ্যান্টিডোটটা দিয়ে দেয় এবং লুকা বেঁচে ওঠে। এবং লুকা তখনই অরোরাকে কথা দেয় যে এবার থেকে আমি আপনাকে প্রোটেক্ট করব, আপনাকে আর ফিলিপকে রক্ষা করাই আমার জীবনের এখন একমাত্র কর্তব্য। এবং লুকা, অরোরা এবং ফিলিপের খুবই বিশ্বস্ত সঙ্গী হয়ে ওঠে। এবার অপরদিকে আমরা মহারাজের উপপত্নী লিকে দেখতে পাই। যুবরাজ অ্যারন তো লিয়ের কাছে গিয়ে বলে যে আচ্ছা, আপনি কি জানতেন যে ফিলিপের সাথে এতদিন কি হচ্ছে? তার চিকিৎসা করার নামে তাকে একটি বরফের বিছানায় শুয়ে রাখা হয়েছিল, 3 বছর ধরে তাকে এইরকম ভাবে কষ্ট সহ্য করতে হচ্ছে, তার কোনো ঠিকমতো চিকিৎসাও করা হয়নি, তাকে এরকম ভাবে একটা নোংরা জায়গায় রেখে দেয়া হয়েছে, তার কর্মচারীরাও তার ঠিকমতো খেয়াল রাখে না। এইসব খবর কি আপনার জানা রয়েছে?
এবার লি তো তখনই বলে ওঠে যে অ্যারন, আমি জানি যে তুমি ফিলিপকে ভাই হিসেবে খুবই পছন্দ করো, কিন্তু ফিলিপ আমার একমাত্র ছেলে, সুতরাং তার কোনো ক্ষতি হবে আমি এমন কিছুই করব না। কিন্তু মুখে এই কথা বললেও আমরা বুঝতে পারি যে উপপত্নী লিয়ের মনে অন্য ব্যাপারই চলছিল। এবার সেখানে আমরা লিয়ের সাথে তার অপর একজন বয়স্ক কর্মচারী রংকেও দেখতে পাই। অ্যারন চলে যাওয়ার পরই লি তো রঙের হাত ধরে বলে যে কি চলছেটা কি ফিলিপের প্রাসাদে, এক্ষুনি গিয়ে দেখে এসো। এবং রং সেটা দেখার জন্য চলে যায়। এবার অপরদিকে আমরা ফিলিপ এবং অরোরাকে দেখতে পাই। অরোরা তো ফিলিপের চেক আপ করে দেখছিল যে ফিলিপ কেমন আছে, এবং সে দেখে যে ফিলিপ আগের থেকে সুস্থ হচ্ছে। এবং তখনই সেখানে লিয়ের দুজন কর্মচারী অর্থাৎ রং এবং মিলি আসে, এবং তারা তো ফিলিপকে এই অবস্থায় দেখে চমকে যায়, কারণ ফিলিপ আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছিল। এবং তারা সাথে করে একজন চিকিৎসকও এনেছিল, এবং সেই চিকিৎসক ফিলিপের নাড়ি পরীক্ষা করে। চিকিৎসকটি বলে যে হ্যাঁ, ফিলিপ উঠেছে ঠিকই, কিন্তু তার মানে এই না যে ও বেঁচে উঠেছে। আসলে ওই মৃত্যুর আগে হয় না যে একটুখানি প্রাণ শক্তিটা বেড়ে যায়, তেমনই ওকে আমি বাঁচাতে পারবো না। এবং রং তো তখনই বলে ওঠে যে ওকে বরফের শয্যা থেকে ওঠানো কেন হয়েছে, ওই বরফের শয্যাতে শোয়ানো থাকলেই ওর শরীরে যে বিষ আছে সেটা ঠান্ডা হবে, তাই জন্য ওকে আবারও ওই শয্যাতেই শোয়াতে হবে। এই বলে রং তো আবারও ফিলিপের হাত ধরে তাকে সেখানে নিয়ে যাওয়ার কথা বলছিল, কিন্তু অরোরা তাকে লাথি মেরে সরিয়ে দেয়। অরোরা বলে ওঠে যে আমার রাজকুমারকে যে ক্ষতি করার চেষ্টা করবে তাকে আমি ছাড়বো না, সেটা যেই হোক না কেন। এবার অরোরা তো সঙ্গে সঙ্গে ম্যাজিক্যালি একটি রিভলভার নিয়ে আসে, এবং সে সেটা রঙের দিকে তাক করে বলে যে এক পাও এগোনোর চেষ্টা করবে না, তাহলে কিন্তু ফল ভালো হবে না। এবার রং তো বলে ওঠে যে রাজকুমার, আপনার রাজকুমারী কিন্তু একদমই আচার ব্যবহার জানে না। আমি সাজেস্ট করব তাকে যেন এক্ষুনি কোল্ড প্যালেসে পাঠানো হয়, যাতে রাজ পরিবারে কিভাবে ব্যবহার করতে হয় সেটা সে জানতে পারে। এবার মিলিও তো তখনই বলে ওঠে যে হ্যাঁ রাজকুমার, রং ঠিক কথাই বলছে। উনি এখানে আসার পর থেকে এই কর্মচারীদের ওপর নানা রকম ভাবে অত্যাচার করছে, ওনাকে সত্যিই কোল্ড প্যালেসে পাঠানো উচিত। এবার ফিলিপ তো তখনই বলে ওঠে যে ও তাই, তুমি কি ভেবেছিলে আমি কোমায় ছিলাম বলেই আমার আশেপাশে কি হচ্ছে তোমরা কি করছো সেটা আমি বুঝতে পারছিলাম না? তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাই জন্য আমি তোমাকে মারবো না, কিন্তু আজকের পর থেকে তোমাকে যেন আমি এই প্রাসাদে না দেখতে পাই। আর রং, তোমাকে বলে রাখি, তুমি এখানকার কর্মচারী এবং অরোরা আমার স্ত্রী, সুতরাং তুমি আমাকে বলে দেবে না যে আমি আমার স্ত্রীর সাথে কি করব না। এই বলে ফিলিপ তো তাদের দুজনকেই সেখান থেকে তাড়িয়ে দেয়। এবার অন্যদিকে আমরা উপপত্নী লিকে দেখতে পাই, যে কিনা আয়নার সামনে নিজেকে দেখছিল এবং গুনগুন করে গান গাইছিল, এবং তার গলায় আমরা একটা লাভ বাইটও দেখতে পাই। এবার তখনই সেখানে রং আসে এবং বলে যে কিভাবে রাজকুমার তাদের তাড়িয়ে দিয়েছে। এবার লি তো এই কথা শুনে চমকে ওঠে, কিন্তু রং তখনই বলে যে কিন্তু চিন্তা করবেন না, চিকিৎসক ফিলিপকে চেক করে বলেছে যে ও বেশি দিন বাঁচবে না, সুতরাং আমাদের ভয়ের কিছুই নেই। কিন্তু লি ফিলিপের নিজের মা হয়ে কেন তাকে মারার চেষ্টা করছিল সেটা একটা রহস্যজনক ব্যাপার ছিল, যেটা তোমরা ধীরে ধীরে জানতেই পারবে। এবার ওদিকে আমরা ফিলিপ এবং অরোরাকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে অরোরা আলটিমেটলি ফিলিপের চোখের ব্যান্ডেজটি খুলে দিয়েছিল, এবং এই প্রথমবারের মতো অরোরা ভালো করে ফিলিপের হ্যান্ডসাম মুখটা দেখে। কিন্তু তখনই লুকা সেখানে ছুটতে ছুটতে আসে এবং বলে যে ম্যাডাম, আপনি তাড়াতাড়ি একবার মেন দরজায় চলুন, সেখানে কি হচ্ছে সেটা দেখুন। এবং আমরা তাদের প্রাসাদের মেন দরজার দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে সেখানে হাজির হয়েছিল অরোরার সৎ বোন সিয়েনা, এবং সিয়েনা সাথে করে একটা কফিনও নিয়ে এসেছিল। সিয়েনা তো দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে কাঁদতে থাকে যে বোন, তোমার কি হলো? আমি জানি যে নাইট কিং তোমাকে মেরে ফেলেছে, তাই আমি তোমাকে নিতে এসেছি। কিন্তু সিয়েনার এই আশায় জল ঢেলে দিয়ে তখনই দরজা খুলে বেরিয়ে আসে অরোরা। অরোরাকে দেখেই সিয়েনা তো প্রচন্ড চমকে যায় যে অরোরা এখনো মারা যায়নি। অরোরা বলে যে কেন, তুমি কি ভেবেছিলে যে আমি মারা যাব, তাই জন্য তুমি একটা কফিন নিয়ে এখানে এসেছো? তুমি কি ভেবেছো তুমি আমার সংসারের উপর রাজ করবে? এবার সিয়েনা তো তখনই বলে ওঠে যে তুমি নিজেকে কি ভাবছো, তুমি কি ফিলিপকে বিয়ে করে ভাবছো যে তুমি রাজকুমারী হয়ে গেলে? এবার অরোরা তো তখনই তাকে ঠাস করে এক চড় মারে এবং লাথি মেরে ফেলে। এবার সিয়েনা তো তার কর্মচারীদের বলে যে এক্ষুনি ওকে ধরো, কিন্তু লুকা তখনই তার তরোয়াল বার করে, এবং অরোরা আবারও ম্যাজিক্যালি তার রিভলভার এনে একজন কর্মচারীর পায়ে গুলি করে।
এবার এই অদ্ভুত রকমের যন্ত্র দেখে সবাই তো বেশ ভয় পেয়ে যায় এবং কেউ আর অরোরার কাছে এগোনোর সাহস করে না। অরোরা তো সিয়েনাকে ধরে ঠাস ঠাস করে চড় মারতে থাকে। অরোরা মনে মনে ভাবে যে অতীতে তোমরা অরোরা বলে মেয়েটিকে অনেক কষ্ট দিয়েছো, সবসময় তাকে অপমান করেছো, হিউমিলিয়েট করেছো, কিন্তু আজকে আমার কাছে সুযোগ আছে, আজকে আমি তার বদলা নেব। এবং অরোরা লুকাকে বলে যে সিয়েনাকে এক্ষুনি কফিনে ঢুকিয়ে দিতে, এবং আমরা দেখতে পাই যে লুকা তো গিয়ে সিয়েনাকে কফিনে ঢুকিয়ে দেয়। আর এই খবর তো গিয়ে পৌঁছায় অরোরা এবং সিয়েনার বাবা মার্কুইস লিওর কাছে, এবং মার্কুইস লিও তো সঙ্গে সঙ্গে সেখানে ছুটতে ছুটতে চলে আসে। ওদিকে ফিলিপের প্রাসাদের সামনে ততক্ষণে তো লোকজনের ভিড় জমে গেছিল, সেখানে রীতিমতো শো শুরু হয়ে গেছিল। লুকা সেই কফিনকে দেখিয়ে লোকজনদের বলতে থাকে যে দেখো তোমরা, মার্কুইস লিওর মেয়ে সিয়ানা এখানে কফিন নিয়ে এসেছে রাজকুমার ফিলিপ এবং রাজকুমারী অরোরাকে অপমান করার জন্য, তাদের অপদস্থ করার জন্য। কিন্তু তখনই সেখানে মার্কুইস লিও চলে আসে এবং বলে যে তুমি এসব কি করছো, আমার পরিবারের সাথে তুমি এমন করতে পারো না। অরোরা বলে যে কিন্তু আমি কি করলাম? এবার মার্কুইস লিও তো বলে যে আমি তোমাকে এত বড় যৌতুক দিয়েছি, তোমাকে গ্রাম থেকে নিয়ে এসে মানুষ করেছি, আর তুমি তোমার বোনকে কফিনে ঢুকিয়ে দিয়েছো। এবার অরোরা তো বলে যে এক্ষুনি আমাকে 10,000 স্বর্ণমুদ্রা দাও, তাহলে আমি ওকে ছেড়ে দেব। এবার লিও তো বলতে থাকে যে কি তোমার এত সাহস, তুমি আমাকে ব্ল্যাকমেল করছো। এবার লোকজনও তো তখন আশেপাশের বলতে শুরু করে দেয় যে সত্যিই তো, মেয়েটা নিজের বাবাকে ব্ল্যাকমেল করছে, এটা তো অত্যন্ত অন্যায়। এবং অরোরা তখনই লুকাকে বলে যে যাও, আমার যৌতুকে আমাকে কি দেওয়া হয়েছিল সেটা নিয়ে এসো। এবং আমরা দেখতে পাই যে অরোরার যৌতুক বা দেনমোহরে তাকে একটি কুকুর দেওয়া হয়েছিল, যার গলায় নাকি একটা মাছ বাঁধা ছিল, এবং সেই কুকুরটার একটা পাও খোঁড়া ছিল। অর্থাৎ ফিলিপ যেহেতু এরকম ব্যান্ডেজ বাঁধা খোঁড়া রাজকুমার ছিল, এটাকে ভেঙানোর জন্য, তাকে অপদস্থ করার জন্য অরোরাকে এরম একটা ডাউরি দেওয়া হয়েছিল। এবার সবাই তো এই দৃশ্য দেখে বলতে থাকে যে ছি ছি, কেউ কি নিজের মেয়েকে এমন জিনিস দেয়? সত্যি মার্কুইস লিও রাজকুমারকে অপমান করেছে, ওর মেয়ের সাথে যেটা হয়েছে সেটা একদম ঠিক হয়েছে। এবার মার্কুইস লিও তো বলতে থাকে যে তুমি মিথ্যে কথা বলছো, তোমার কাছে কোনো প্রমাণ আছে যে এটা আমরাই দিয়েছি? তুমি তোমার মা বাবার বিরুদ্ধে মিথ্যা বলছো? এবং তখনই সেখানে ফিলিপ চলে আসে। এবার ফিলিপকে দেখে মার্কুইস লিও তো অবাক হয়ে যায়। ফিলিপ বলে যে মার্কুইস, তুমি শুধুমাত্র আমাকে অপমান করার জন্যই কুকুরটাই পাঠাওনি, তোমার মেয়ে আবার কফিন নিয়ে এখানে হাজির হয়েছে, তাহলে তোমাদের কি শাস্তি হওয়া উচিত? এবার আশেপাশের লোকেরা তো বলতে থাকে যে সত্যি, নাইট কিংকে অপমান করার জন্য এদের তো এক্ষুনি মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এবং তারা তাদের কাছে যত জঞ্জাল পচা সবজি ছিল সব কিছু মার্কুইস লিও এবং তার স্ত্রীর দিকে ছুঁড়ে ফেলতে থাকে। মার্কুইস লিও বিষয়টা সামাল দেওয়ার জন্য বলে যে আমার যৌতুক একদম তৈরিই আছে, আমি ওর জন্য অনেক কিছু তৈরি করে রেখেছি, কিন্তু মনে হয় পাঠাতে কিছু একটা ভুল হয়ে গেছে, নিশ্চয়ই আমার কোনো কর্মচারীর দোষ, এক্ষুনি আমি বাড়ি গিয়ে সমস্ত উপহার পাঠিয়ে দিচ্ছি। এবং এই বলে সে তো কোনো রকমে ওখান থেকে কেটে পড়ে। এবার অপরদিকে আমরা উপপত্নী লিকে দেখতে পাই, যে কিনা একজন পুরুষের ছবি দেখে নানান রকমের কথা ভাবছিল। এবং তখনই রং তাকে এসে খবর দেয় যে রানীমা, একটা খারাপ খবর আছে, নাইট কিং এর প্রাসাদ থেকে খবর এসেছে, ফিলিপকে নাকি তার প্রাসাদের সামনে দেখা গেছে, সে সেখানে নিজেই বেরিয়ে এসেছিল এবং তাকে দেখে জনগণ খুবই খুশি ছিল। জনগণ বলছে যে আবার হয়তো নাইট কিং তার স্বমহিমায় ফিরে আসবে। এবার এই কথা শুনে উপপত্নী লিয়ের তো মাথা খারাপ হয়ে যায় এবং সে সব কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলতে থাকে। সে বলতে থাকে যে এটা কি করে সম্ভব, এটা কখনোই হতে পারে না, ও তো মারা গেছিল, এক্ষুনি ওদের রাজপ্রাসাদে খবর দাও, কালকেই যেন ফিলিপ আর অরোরা এসে আমার সাথে দেখা করে। এবার অপরদিকে আমরা ফিলিপ আর অরোরাকে দেখতে পাই। লুকা তো তাদের খবর দেয় যে তাদের এক্ষুনি প্রাসাদে যেতে হবে, এবং তখনই অরোরা ফিলিপকে একটি ইঞ্জেকশন দিয়ে দেয়। ফিলিপ বলে যে কিন্তু এই ইঞ্জেকশন কিসের জন্য? এবং অরোরা বলে যে তুমি যে সুস্থ হয়ে উঠছো এটা কাউকে জানাতে দেওয়া যাবে না, এই ইঞ্জেকশন তোমাকে সাময়িকভাবে অবশ রাখবে, যাতে রাজপ্রাসাদের লোকেদের মনে হয় যে তুমি এখনো অসুস্থই আছো। এবার ফিলিপ আর অরোরা তো রাজপ্রাসাদে উপস্থিত হয়, এবং তারা যখন উপপত্নী লুয়ের প্রাসাদের দিকে যাচ্ছিল তখনই পাশ দিয়ে একজন দাসী ছুটে যাচ্ছিল। সে মহারানী মার্থার দাসী ছিল। সে ছুটতে ছুটতে বলছিল যে ছোট রাজকুমার অসুস্থ হয়ে পড়েছে। এবার অরোরা তো ফিলিপকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, ছোট রাজকুমার কি? এবং ফিলিপ জানায় যে সেটা হচ্ছে মহারাজের প্রধান পত্নী অর্থাৎ মহারানী মার্থার ছোট ছেলে জেরি, এবং জেরি কোনোভাবে অসুস্থ হয়ে পড়েছে।
এবার অরোরা তো সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় এবং সে দেখে যে জেরির মুখ দিয়ে ফেনা উঠছে, অর্থাৎ তার উপর বিষক্রিয়া করা হয়েছে। এবার অরোরা তো ম্যাজিক্যালি সঙ্গে সঙ্গেই তার ইঞ্জেকশনটি বার করে এবং সেটা জেরিকে দিতে যায়। কিন্তু জেরির দাসীটি তখন তাকে বাধা দেয় এবং বলে যে না, তুমি কখনোই এটা দিতে পারো না, এভাবে তুমি ওকে যা তা যে কোনো ওষুধ দিতে পারো না, তাহলে মহারানী তোমাকে বকবে। এতে যদি জেরির কোনো ক্ষতি হয় তাহলে আমি মহারানীকে কি জবাব দেব? কিন্তু ফিলিপ তখনই এসে বলে যে না, আমি ওর হয়ে কথা দিচ্ছি যে জেরির কিচ্ছু হবে না, যদি কিছু হয় তার দায়িত্ব আমার। এবং অরোরা সঙ্গে সঙ্গে জেরিকে সে ইঞ্জেকশন দেয়। এবার তখনই তো সেখানে রাজ চিকিৎসকও চলে আসে। চিকিৎসক তো বলতে থাকে যে আমি ওকে চেক আপ করার আগেই অন্য কেউ ওকে ওষুধ দিচ্ছে, এত সাহস কার? কিন্তু চিকিৎসক চেক করে দেখে যে না, জেরির পালস এখন ঠিক আছে, অর্থাৎ সে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে, ভয় পাওয়ার মতো কিছুই হয়নি। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে যে দাসীটি জেরির কাছে ছিল, সেই দাসীটিই আসলে জেরির খাবারে বিষ মিশিয়ে তাকে খাইয়েছিল, যার ফলে জেরি এইভাবে অসুস্থ হয়ে পড়েছিল। এবার ততক্ষণে তো মহারানী মার্থাও সেখানে চলে আসে এবং মহারানী মার্থা তো অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছিল তার ছেলের জন্য। কিন্তু ততক্ষণে জেরি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিল। এবার মহারানী মার্থা তো বলে যে ফিলিপ, কি হচ্ছে এখানে, আর তুমি এখানে কি করছো? ফিলিপ তো তাকে খুলে বলে যে এতক্ষণ এখানে কি হয়েছিল। এবং মহারানী তো অরোরার ওপর খুবই ইমপ্রেসড হয়, এমনকি ছোট রাজকুমার জেরি গিয়েও অরোরাকে থ্যাংক ইউ বলে। এবার মহারানী তো তখনই জিজ্ঞেস করে যে অরোরা, তাহলে জেরির এমনটা হলো কেন? এবং অরোরা বলে যে জেরির ওপর কোনো বিষক্রিয়া করা হয়েছে। এবার তখনই আমরা দেখতে পাই যে রং জেরির সেই দাসীটিকে চোখ গরম করে সেখান থেকে চলে যায় এবং রং গিয়ে এই খবরটা সোজা উপপত্নী লুকে দেয়। এবার উপপত্নী তো এই খবর শুনে আরো রেগে যায় এবং সে বলতে থাকে যে এইটুকু ব্যাপার তোমরা হ্যান্ডেল করতে পারছো না। ওদিকে মহারানী মার্থার অপর একজন দাসী একটি গাছের তলা থেকে একটি পুড়িয়া নিয়ে আসে, যে পুড়িয়াটা আসলে বিষের পুড়িয়া ছিল। এবার মহারানী তো জেরির দাসীকে বলতে থাকে যে আমি বিশ্বাস করে জেরির দায়িত্ব তোমার ওপর দিয়েছিলাম, আর তুমি থাকতেও এমনটা ঘটে কি করে? তুমি কি ইচ্ছা করে এই সব কিছু করেছো? এবং দাসীটি তো কাঁদতে থাকে যে না, আমি কিছুই করিনি, আমাকে কোনোভাবে ফাঁসানো হচ্ছে। এবার অরোরা তো সেই বিষের পুড়িয়া চেক করে দেখে। অরোরা বলে যে এই বিষটা হচ্ছে এমন বিষ যেটা সহজে কারোর হাত থেকে যায় না, সুতরাং যেই বিষ দিয়েছে তার হাতে এটার কোনো না কোনো ছাপ থাকবেই। সেই বিষ দেওয়া হাত ভিনিগারে চোবালেই তার হাত কালো হয়ে যাবে, সুতরাং সেখান থেকেই প্রমাণিত হবে যে সেই বিষ দিয়েছে কিনা। এবার সঙ্গে সঙ্গে তো সেখানে ভিনিগার আনা হয় এবং সেই দাসটির হাত ভিনিগারে চোবানো হয় এবং তার হাত সঙ্গে সঙ্গে কালো হয়ে যায় এবং প্রমাণিত হয় যে সেই দাসীটি ছোট রাজকুমার জেরিকে মারার চেষ্টা করছিল। কিন্তু এই দাসীর পিছনে যে আলটিমেটলি উপপত্নী লি ছিল সেটা কিন্তু তারা তখনও জানতো না। এবার মহারানী মার্থা তো অরোরার এই কাজে ভীষণই খুশি হন এবং তিনি অরোরাকে খুশি হয়ে তার নিজের হাতে জেড ব্রেসলেটটি উপহার স্বরূপ দেন। এবং আমরা দেখতে পাই যে ফিলিপ এবং মহারানী মার্থার মধ্যেও খুবই ভালোবাসার একটা সম্পর্ক ছিল। অরোরা তো মনে মনে ভাবে যে এটা কিভাবে সম্ভব, উপপত্নী লি নিজের মা হয়ে ফিলিপকে এমন করে, এখানে কিনা মহারানী মার্থা ফিলিপকে এতটা স্নেহ করে। এবার মহারানী মার্থা তো তখনই বলে যে অরোরা, আমার দুই ছেলে আর এক মেয়ে, বড় ছেলে অ্যারন যুবরাজ এবং ছোট ছেলে হচ্ছে এই জেরি। জেরি ছোটবেলা থেকেই নানা রকমের অসুখ বিসুখ লেগেই থাকতো, ওর এই অসুখের জন্য তুমি কি ওর চিকিৎসা করতে পারবে? এবং অরোরা বলে যে নিশ্চয়ই, আমি এবার থেকে প্রতি মাসে একদিন করে এসে জেরির চেক আপ করে যাব। এবং এই ঘটনা ঘটে যাওয়ার পর অরোরা আর ফিলিপ তো উপপত্নী লিয়ের সাথে দেখা করতে যায়। এবার ফিলিপ এবং অরোরা উপপত্নী লিয়ের কাছে, অর্থাৎ ফিলিপের মায়ের কাছে এসে পৌঁছায় এবং লি সেখানে সঙ্গে সঙ্গে একজন চিকিৎসককে ডাকে এবং তাকে বলে যে ফিলিপকে চেক আপ করে দেখতে। এবার অরোরা তো আগে থেকেই ফিলিপকে ইঞ্জেকশন দিয়ে এনেছিল, যাতে কিনা ফিলিক্সের পালস এমনিতেই উইক ছিল। ফলে চিকিৎসককে চেক আপ করে বলে যে না, ফিলিক্স আপাতত সুস্থ আছে ঠিকই, তবে ফিলিপস বেশি দিন বাঁচবে বলে মনে হয় না। এবার উপপত্নী লি তো সেই চিকিৎসককে সেখান থেকে চলে যেতে বলে এবং সে ফিলিপকে বলে যে ফিলিপ, তুমি এখনো অসুস্থ আছো, তাই জন্য তোমার উচিত হবে যে তোমার চিকিৎসার ওপর খেয়াল রাখা। এবং এই বলে সে তো ফিলিপ আর অরোরাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। আসলে লি তো শিওর হয়ে গেছিল যে ফিলিপ এখনো অসুস্থই আছে। এবার তারা চলে যাওয়ার পরই রং বলে যে কিন্তু ম্যাডাম, এই অরোরা মেয়েটাকে সরিয়ে দিলে হতো না? এবং লি বলে যে সরিয়ে তো দেবই, কিন্তু এত তারা কিসের, ওর সাথে আগে একটু খেলে নি, তারপর না হয় ওকে সরাবো।
এবার ওখান থেকে বেরিয়ে অরোরা এবং ফিলিপ যখন ফিরছিল, অরোরার মনে হয় যে লিয়ের ব্যবহারটা এমন কেন? লি নিজের মা হয়ে ফিলিপের সাথে এমন রুড ব্যবহার কেন করে? ওনার কি কোনো রাগ আছে ফিলিপের উপর? এবার তখনই তাদের দেখা হয়ে যায় যুবরাজ অ্যারনের সাথে। অ্যারন বলে যে, ফিলিপ, তুমি আগের থেকে সুস্থ আছো সেটা দেখে আমি খুব খুশি হয়েছি। অরোরা, আমি শুনলাম তুমি নাকি জেরির প্রাণ বাঁচিয়েছো, কিন্তু আমি তো কখনো শুনিনি যে তুমি চিকিৎসা করতে পারতে। তা হঠাৎ করে তোমার মধ্যে চিকিৎসার এই ক্ষমতা কোথা থেকে এলো? যাই হোক না কেন, আগামীকাল একটা মেডিকেল কম্পিটিশন আছে, তুমি সেই কম্পিটিশনে অংশগ্রহণ করো, সেটা আমি চাই। এবার অরোরা তো সঙ্গে সঙ্গে বলে যে, কিন্তু যুবরাজ, আমার ওই একটু আধটু চিকিৎসার ক্ষমতা আছে, তার জন্য আমি কখনোই কম্পিটিশনে অংশগ্রহণ করব এমনটা ভাবিনি। কিন্তু যুবরাজ তাকে থামিয়ে দিয়ে বলে যে, এই ব্যাপারে আমি কিছু শুনতে চাই না, আমি যেটা বলছি সেটা তোমাকে শুনতে হবে, আর তুমি যদি জিততে পারো তাহলে তুমি 10,000 স্বর্ণমুদ্রাও পাবে। এবার এই কথা শুনে অরোরা তো কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য রাজি হয়ে যায়। এবার ফিলিপ আর অরোরা সেখান থেকে চলে গেলেই অ্যারনের একজন কর্মচারী বলে যে, কিন্তু যুবরাজ, আপনি শুধু শুধু রাজকুমারীকে এইভাবে কম্পিটিশনে অংশগ্রহণ করতে বলছেন? রানীমা তো বারণ করেই দিয়েছে যে ওকে যেন কোনো রকম ভাবে জ্বালাতন না করা হয়, তাহলে? এবং অ্যারন বলে যে, তোমার কি মনে হয় ফিলিপ এতদিন শয্যাশায়ী থাকার পর হঠাৎ উঠে পড়লো কি করে? সেটা তো অরোরার জন্যই। আর অরোরা চিকিৎসাবিদ্যায় ভালো হোক বা নাই হোক, কালকে অন্তত ওকে আমি জুলিয়ানের বিরুদ্ধে তো ব্যবহার করতে পারবো। আর জুলিয়ান হচ্ছে অপর এক রাজকুমার যে কিনা এই চিকিৎসার কম্পিটিশনটা বা মেডিকেল কম্পিটিশনটার আয়োজন করতো প্রতি বছর। এবার এই সময় তারা যখন এইসব কথা বলছিল, তখন মহারাজের একজন কর্মচারী এই সব কথা শুনছিল এবং সে গিয়ে এই সব কথা মহারাজকে বলে। এবার আমরা দেখতে পাই যে মহারাজ মনে মনে বলে যে, ফিলিপ, তুমি আমার সবচেয়ে প্রিয় পুত্র ছিলে এবং তোমাকে আমি খুব ভালোবাসতাম। তুমি দেশের জন্য এত কিছু করেছো, কিন্তু তোমার এটা করা উচিত হয়নি। এবার আসলে মহারাজ একটি স্বপ্ন দেখেছিলেন যে ফিলিপ তাকে মেরে সিংহাসন কেড়ে নিচ্ছে, এবং এই স্বপ্ন দেখেই মহারাজ এতটাই ইনফ্লুয়েন্সড হয়ে গেছিল যে মহারাজ ভাবছিলেন যে ফিলিপ হয়তো তার শত্রু। যদিও সেই স্বপ্নের বাস্তবে কোনো মানে ছিল কি ছিল না সেটা মহারাজ খতিয়ে দেখেননি। এবার আমরা দেখতে পাই যে ফিলিপ আর অরোরা তো বাড়ি চলে আসে। ফিলিপ জিজ্ঞাসা করে যে, অরোরা, তুমি এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য হ্যাঁ বললে কেন? এবং অরোরা বলে যে, আসলে আমি একটুখানি টাকা ইনকাম করতে চাইছিলাম। তাছাড়া আমার মনে হয় আমাকে কেউই বিপদে ফেলতে পারবে না, কারণ যতই হোক মহারানী মার্থা তো আমাদেরই সাপোর্টে রয়েছে। এবং ফিলিপ তখনই মনে মনে ভাবে যে, অরোরা, যাই হয়ে যাক না কেন, এরপর থেকে আমি কখনোই তোমাকে আর কোনো বিপদে পড়তে দেব না। এবার অরোরা তো তখনই ফিলিপকে এই কম্পিটিশনের ব্যাপারে জিজ্ঞাসা করে, এবং ফিলিপ জানায় যে প্রতি বছর রাজকুমার জুলিয়ান এই কম্পিটিশনটার আয়োজন করে এবং এই প্রতিযোগিতায় যে বিজয়ী হয় বা যারা ভালো চিকিৎসক থাকে তাদেরকে সে রাজপ্রাসাদের চিকিৎসক হিসেবে অ্যাপয়েন্ট করে। এবার ফিলিপ তো তখনই বলে যে জুলিয়ান হচ্ছে মহারাজের অপর এক উপপত্নীর ছেলে, এবং সেই উপপত্নীটি নিজেও একজন জেনারেলের বংশের মেয়ে, সুতরাং জুলিয়ানেরও ক্ষমতা রয়েছে। ফিলিপের এই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে অ্যারনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কিন্তু জুলিয়ান, অর্থাৎ যুবরাজ অ্যারনের যদি কিছু একটা হয় তাহলে জুলিয়ানই রাজা হবে। ফিলিপ বলে যে তাই জন্যই অ্যারন তোমাকে এই প্রতিযোগিতায় অংশ নিতে বলেছে, কারণ এক তো যাচাই করবে যে তুমি কত ভালো চিকিৎসক, তাছাড়া জুলিয়ানকেও রাগানোর জন্য ইচ্ছা করে তোমাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলেছে। এবার তখনই তো লুকা ফিলিপের জন্য স্যুপ নিয়ে আসে এবং অরোরা নিজে সেই স্যুপ ফিলিপকে খাইয়ে দেয়। লুকা বলে ওঠে যে যবে থেকে রাজকুমারী অরোরা এখানে এসেছে তবে থেকে ফিলিপের চেহারাও ভালো হয়েছে এবং ফিলিপের খাওয়া দাওয়াতেও রুচি এসেছে। অরোরা বলে যে, তোমার যদি ভালো লাগে তাহলে আমি প্রতিদিনই তোমার জন্য এইভাবেই রান্না করে দেব। এবং আমরা দেখতে পাই যে তাদের মধ্যেও আস্তে আস্তে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠছিল। এবার অরোরা তো ফিলিপকে বলে যে, আমি তোমাকে বিছানা অব্দি নিয়ে যাচ্ছি, কারণ ফিলিপ তো তখনও হুইল চেয়ারে বসা ছিল। এবং অরোরা ফিলিপকে বিছানায় নিয়ে যায়, কিন্তু তাকে বিছানায় শোয়ানোর সময় অরোরা নিজেই তার ওপর পড়ে যায় এবং তাদের মধ্যে একটা রোমান্টিক মোমেন্ট সৃষ্টি হয়। ফিলিপ তো মনে মনে ভাবে যে, আচ্ছা, তাহলে কি ভালোবাসলে এমনই অনুভূতি হয়? যাই হোক, এবার আমরা পরের দিনের দৃশ্য, অর্থাৎ চিকিৎসকদের কম্পিটিশন যেই দিন ছিল সেই দিনের দৃশ্য দেখতে পাই, এবং সেই দিন আমরা অনেক চিকিৎসকের মাঝখানে অরোরাকেও দেখতে পাই, এবং সেখানে আমরা এই প্রতিযোগিতা যে আয়োজন করেছিল অর্থাৎ রাজকুমার জুলিয়ানকে দেখতে পাই, এবং তার সাথে যুবরাজ অ্যারন এবং তৃতীয় রাজকুমার ফ্রেডও ছিল। এবার চিকিৎসকদের এই প্রতিযোগিতা শুরু হয় এবং এই প্রতিযোগিতা 3টে রাউন্ড ছিল। 3টে রাউন্ডে 3জন রোগীকে নিয়ে আসা হবে এবং যে সেই রোগীর সবচেয়ে ভালো চিকিৎসা করতে পারবে সেই হবে ওই রাউন্ডের বিজয়ী।
এবার প্রথমেই পেশেন্ট নাম্বার 1 কে নিয়ে আসা হয় এবং আমরা দেখতে পাই যে সেখানে একটি মহিলা আসে, কিন্তু মহিলাটি যখন রাজকুমারদের বউ করছিল তখন সে তাদের ভুলভাল নামে সম্বোধন করে, অর্থাৎ সে রাজকুমার জুলিয়ানকে যুবরাজ অ্যারন বলে সম্বোধন করে, এরকম গোলানো মেলানো। এবং এটা দেখে অরোরা বুঝতে পারে যে তার মানে মহিলাটি চোখে কম দেখে, তার চোখে পাওয়ার রয়েছে। এবার যুবরাজ অ্যারন তো বলে ওঠে যে এই মহিলার চিকিৎসা কি কারোর কাছে রয়েছে, এবং যে সমস্ত প্রতিযোগীরা ছিল তাদের মধ্যে একজন বয়স্ক লোক বলে ওঠে যে হ্যাঁ, আমার কাছে রয়েছে। সেই কাগজ নিয়ে সেই কাগজের মাঝখানে একটি ফুটো করে এবং বলে যে এবার এই ফুটো দিয়ে তুমি দেখো। এবার মহিলাটা তো বলে ওঠে যে হ্যাঁ, এই ফুটো দিয়ে আমি সবকিছু পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছি। কিন্তু তখনই অপর এক চিকিৎসক বলে ওঠে যে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে সে নয় বোঝা গেল, কিন্তু কারুর পক্ষে নিশ্চয়ই এইভাবে চোখের সামনে সর্বদা কাগজ ধরে রাখা সম্ভব না, সেভাবে তো সে আর জীবনযাপন করতে পারে না। তাহলে ফলে প্রথম চিকিৎসক হার মানতে বাধ্য হয়। এবার দ্বিতীয় চিকিৎসক মহিলাটির সামনে একটি ম্যাগনিফাইং গ্লাস নিয়ে আসে এবং বলে যে এইটা নিয়ে তুমি দেখো সবকিছু দেখতে পাচ্ছ কিনা। এবার মহিলা তো ম্যাগনিফাইং গ্লাস নিয়ে দেখতে পাচ্ছিল ঠিকই, কিন্তু সে সবকিছু অনেক বড় বড়ই দেখতে পাচ্ছিল, তাই সে ভয় পেয়ে ওই গ্লাস নামিয়ে রেখে দেয়। কিন্তু তারপরে সেখানে আসে অরোরা এবং অরোরা বলে যে আমি জানি ওকে কিভাবে সারাতে হবে, এখানে ম্যাগনিফাইং গ্লাস বা কাগজের কোনো কাজই নেই। এবার অরোরা তো তখনই একটি ভিজুয়াল চার্ট খোলে, যেটা কিনা সাধারণত চোখ পরীক্ষার সময় ব্যবহার করা হয় সেরকমই, এবং সে মহিলাটিকে জিজ্ঞাসা করে যে তুমি কত বড় লেখা পড়তে পারছো বা কত ছোট লেখা অবধি পড়তে পারছো সেটা বলো। এবং সেই অনুযায়ী অরোরা মহিলাটির চোখের পাওয়ার পরীক্ষা করে এবং তাকে সেই অনুযায়ী চশমা দেয়। এবার মহিলা তো সেই কাঁচ বা চশমা পরে সবকিছু স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল এবং তার চোখের অসুখ সম্পূর্ণ সেরে গেছিল। ওদিকে অ্যারন তো জুলিয়ানকে বলে যে দেখা যাক পরের রাউন্ডগুলো ও কি করে, একটা রাউন্ড তো এমনি লাকিলিও জিতে যেতে পারে, এরপর কি হবে সেটাই দেখার। এবার আমরা দ্বিতীয় পেশেন্টকে সেখানে আসতে দেখি, যেখানে কিনা একটি মেয়ে একটি টুপির সাথে একটি মাস্ক লাগিয়ে পরে এসেছিল। এবার রাজকুমার তো বলে যে তুমি মুখ দেখাচ্ছ না কেন, এবং মেয়েটি বলে যে আমি মুখ দেখাতে চাই না। এবার জুলিয়ান তো তাকে ধমক দিয়ে বলে যে মুখ না দেখালে তোমার চিকিৎসা কি করে হবে, এবং মেয়েটি তার সেই টুপিটি সরায় এবং আমরা দেখতে পাই যে তার গালে একটি ভয়ঙ্কর র্যাশের মতো বা পিম্পল ইনফেকশনের দাগ ছিল। ফলে মেয়েটি সেটা নিয়ে সবসময় খুবই ইনসিকিওর থাকতো, তাই জন্যই সে ওই টুপি বা মাস্ক পরে থাকতো। এবার সঙ্গে সঙ্গে প্রথম চিকিৎসক তো বলে যে আমার কাছে এর চিকিৎসা রয়েছে, এবং তাকে থামিয়ে দিয়ে দ্বিতীয় একজন চিকিৎসক বলে যে আমি বলছি এর কি চিকিৎসা। এবার সে তো অনেকগুলি জটিল জটিল ভেষজের নাম বলে এবং বলে যে এগুলো সব কিছু 10 গ্রাম করে নিয়ে একটা ওষুধ বানাতে হবে, সেই ওষুধ গরম করে রোজ গালে লাগাতে হবে, তাহলেই কমবে। কিন্তু সেই ওষুধই অনেকই দামি এবং খুবই রেয়ার ভেষজ দিয়ে তৈরি ছিল, তাই সেটা সাধারণ মানুষদের পক্ষে সবসময় পাওয়াটাও দুষ্কর ছিল। তখনই অরোরা বলে যে এত কিছু করার দরকার নেই, ওর ওই দাগ আমি সহজেই লুকিয়ে দেব। এবং অরোরা তাকে একটি কনসিলার দেয়, যেটা কিনা মেকআপের জন্য ইউজ করা হয় সেটা। অরোরা বলে যে এই কনসিলার তুমি তোমার দাগের জায়গায় লাগিয়ে নাও, তাহলে দেখো কি হবে। এবার মেয়েটি তো প্রথমে একটু স্কেপটিক্যাল ছিল যে আদেও কাজ হবে কিনা, কিন্তু তারপর সে ওই কনসিলার তার গালের লাল দাগে লাগায় এবং কিছুক্ষণের মধ্যেই অবভিয়াসলি কনসিলারের জাদুতে সেই লাল দাগ তো মিলিয়ে যায়। সবাই তো বলে ওঠে যে ওর দাগ তো একদম কমে গেছে, আর শুধু তাই না, ওর স্কিনটা তো এখন আগের থেকেও অনেক বেশি সুন্দর লাগছে। সত্যি, ওষুধ নেওয়ার থেকেও এটা অনেক বেশি তাড়াতাড়ি কাজ করেছে। সেই মেয়েটিও তো অরোরাকে অনেক অনেক করে থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায়। এবং তারপর আমরা দেখতে পাই যে তৃতীয় পেশেন্টকে আনা হয়, কিন্তু এই পেশেন্টের সমস্যাটা অন্যদের থেকে একটু আলাদা ছিল, কারণ এই পেশেন্টের একটা পা ছিল না। লোকটি বলে যে আমি সেনাবাহিনীতে কাজ করতাম এবং যুদ্ধ করতে গিয়েই আমার এই পা আমি হারিয়েছি, আমি চাই যেন আমি আবার সাধারণভাবে স্বাভাবিকভাবে হাঁটতে পারি। এবার সব চিকিৎসকরাই তো বলে যে এটা কখনোই সম্ভব না, একবার পা কাটা পড়লে কখনোই তো তার পা ফিরিয়ে আনা যাবে না। কিন্তু অরোরা তখনই বলে যে আমি পারবো ওনার চিকিৎসা করতে, কিন্তু তার জন্য আমার কিছু জিনিস প্রয়োজন যেটা কিনা এখানে নেই। ওনাকে আমি একটু সাইডের হলে নিয়ে যেতে চাই, এবং অরোরা তাকে সাইডের একটি ঘরে নিয়ে যায়। এবার অরোরা যখন তাকে অন্যদিকে নিয়ে যাচ্ছিল তখনই তো রাজকুমার ফ্রেড সেখানে চলে আসে এবং বলে যে অরোরা, তুমি কিন্তু ওদের ফাঁদে পা দিচ্ছ। এমনিতেও জুলিয়ান চায় যে তুমি হেরে যাও, ও তোমাকে সবার সামনে অপদস্থ করতে চাইছে। আর ফ্রেডও কিন্তু চায় না যে তুমি যেতো। ফিলিপ কিছুদিন আগেই সুস্থ হয়েছে, এখনই আবার তুমি ওদের শত্রু হয়ে উঠো না, তাহলে কিন্তু ফিলিপেরও ক্ষতি হতে পারে।
অরোরা বলে যে তুমি কোনো চিন্তা করো না, যতই হোক এই লোকটি একজন এক্স আর্মি। আমার স্বামী ফিলিপ এতদিন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেছে, সুতরাং আমি জানি যে যারা সেনাবাহিনীতে থাকে তাদের কদর কতটা করা উচিত, তাদের কিভাবে মর্যাদা দেওয়া উচিত। তাই আমি ওনাকে সারিয়ে তুলবই। এবার অরোরা যখন তার চিকিৎসা শেষ করে আবার প্রতিযোগিতার হলে ফিরে আসে, সবাই তো লোকটিকে দেখে অবাক হয়ে যায়, কারণ এক্স আর্মি সেই লোকটি দুই পায়ে একদম স্বাভাবিক মানুষের মতো হেঁটে আসছিল। এবার লোকজন তো বলতে থাকে যে এটা কি করে সম্ভব, এটা কখনোই হতে পারে না। এবং সেনাবাহিনীর লোকটি তার জামা তুলে দেখায় যে সেটা আসলে কাঠের একটা নকল পা ছিল, এবং এরকম চিকিৎসা তো আগে কেউই দেখেনি। সেনাবাহিনীর লোকটি বলে যে এই চিকিৎসা যদি আগে আবিষ্কার হতো তাহলে অনেক সেনাই সাধারণ স্বাভাবিকভাবে বাঁচতে পারতো। আমি খুবই খুশি যে রাজকুমারী অরোরা আমাকে সারিয়ে তুলেছে। ওদিকে অ্যারন তো জুলিয়ানকে অরোরার বিরুদ্ধে চটিয়ে দেয় এবং বলে যে কি ব্যাপার জুলিয়ান, তোমার দিকে সব চিকিৎসককে হারিয়ে অরোরা তো জিতে গেল, তুমি কি এটা ভেবেছিলে? আসলে অ্যারন চাইছিল যাতে অরোরা আর ফিলিপকে জুলিয়ানই সরিয়ে দেয়, যাতে অ্যারনের রাজা হওয়ার পথে কোনো বাধা না থাকে। আসলে ফিলিপ জনসাধারণের মধ্যে খুবই ফেমাস ছিল, কারণ সে একজন বিখ্যাত যোদ্ধা ছিল, অনেক শত্রুর মোকাবিলা করেছিল। তাই অ্যারনের মনে সবসময় ভয় ছিল যে ফিলিপ যদি রাজা হয়ে যায়, যদি জনগণ অ্যারনের থেকে বেশি ফিলিপকে পছন্দ করে। তাই জন্য ফিলিপ ভুল পথেই কাজটা করেছিল। কিন্তু তখনই অরোরা বলে ওঠে যে রাজকুমার, আপনি যে বলেছিলেন যে আমি যদি প্রতিযোগিতায় জিতি তাহলে 10,000 স্বর্ণমুদ্রা পাবো, সেটা কোথায়? এবং এই কথা শুনেই জুলিয়ান বুঝে যায় যে তার মানে অ্যারনই এখানে অরোরাকে আনিয়েছে এবং সে তার সাথে ডবল গেম খেলছে। এবং অ্যারনের ফন্দি তো সেখানেই সবার সামনে ফাঁস হয়ে যায়। এইবার আমরা রাতের দৃশ্য দেখতে পাই। অরোরা তো ফিলিপের কাছে ফিরে এসেছিল এবং সে ফিলিপের সেবা শুশ্রূষা করে সেই ঘর থেকে চলে যাচ্ছিল। কিন্তু ফিলিপ তখনই অরোরাকে ডেকে নিজের কোলে বসিয়ে নেয় এবং তাকে কিস করে বলে যে আজকে তুমি আমার সাথেই থাকো। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে রং উপপত্নী লিকে খবর দেয় যে কিভাবে অরোরা ওই কম্পিটিশনে জিতেছে এবং কিভাবে ফিলিপ আবারও জনগণের মধ্যে ফেমাস হয়ে উঠছে। সবাই চাইছে যাতে ফিলিপ আবার রাজসভায় ফিরে আসে এবং তাই জন্যই অ্যারন অরোরাকে সরানোর জন্য একটি মার্ডারার হায়ার করতে চলেছে। এবার উপপত্নী লি তো সঙ্গে সঙ্গে বলে যে এখনই অ্যারনের কাছে গিয়ে আমার কথাগুলি বলো, এবং রং অ্যারনের কাছে যায়। রং অ্যারনকে বলে যে রাজকুমার, আপনি কিছুদিন পরেই হয়তো মহারাজা হতে চলেছেন, এখন আপনি এই ধরনের কোনো রিস্কি কাজ না করলেই ভালো। অরোরাকে সরানোর কাজটা আমরাই করে নেব, এটাই উপপত্নী লি আপনাকে বলতে পাঠিয়েছে। এবার এই কথা শুনে অ্যারন তো একটু অবাক। অ্যারন বলে যে কিন্তু উপপত্নী লি এমনটা কেন করবে? ফিলিপ তো তার নিজেরই ছেলে, সুতরাং নিজের ছেলের স্ত্রীকে সে কেনই বা মার্ডার করতে চাইবে? এবং রং বলে যে যুবরাজ, সেটা আপনি কিছুদিন পরেই বুঝতে পারবেন। অর্থাৎ আমরা বুঝতে পারি রাজসভার মধ্যেই রাজপরিবারের মধ্যে সিক্রেটের কোনো শেষ ছিল না। এবার অ্যারন তো সঙ্গে সঙ্গে তার গার্ডকে জিজ্ঞাসা করে যে তোমার কি মনে হয় বলো তো, উপপত্নী লি আমাকে কেন সাহায্য করবে? এবং গার্ডটি বলে যে তা তো বলতে পারবো না, তবে আমি ছোটবেলা থেকেই দেখছি যে উপপত্নী লি আপনাকেই বেশি পছন্দ করে এবং নিজের ছেলেকে অতটাও পছন্দ করে না। কিন্তু এর কারণটা কি সেটা কি তোমরা গেস করতে পারছো? গেস করতে পারলে এক্ষুনি কমেন্ট করে জানাতে ভুলো না। এবার উপপত্নী লি তো রংকে একটি বিষের শিশি দেয় এবং বলে যে এটা অরোরার ড্রিঙ্কে মিশিয়ে দিতে, এবং একটি চর গিয়ে সেই শিশিটা মিলিকে দিয়ে আসে এবং মিলি সেই বিষ খাবারে মিশিয়ে অরোরা এবং ফিলিপের কাছে নিয়ে আসে। এবার অরোরা যখন সেই স্যুপটা বা সেই ভাতটা খাচ্ছিল, তখনই কিন্তু ফিলিপ বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল আছে এবং সে লুকাকে বলে যে এক্ষুনি মিলিকে চেক করো। এবং মিলিকে চেক করলেই তার পোশাকের পকেট থেকে সেই বিশেষ শিশি পাওয়া যায়। এবার মিলি তো সঙ্গে সঙ্গে উল্টে লুকার উপরই দোষ চাপাতে থাকে এবং ফিলিপ লুকাকে বলে যে এক্ষুনি ওই স্যুপটা মিলিকেই খাওয়াও, এবং সেই স্যুপ লুকা মিলিকে খাইয়ে দেয়। মিলি তো চেঁচাতে থাকে যে রাজকুমার, আমি একদা আপনাকে বাঁচিয়েছিলাম আর আপনি আমাকে মেরে ফেলার চেষ্টা করছেন। এবং ফিলিপ বলে যে একবার আমিও তোমাকে বাঁচিয়েছি, না হলে তোমাকে আমি আগের বারই মেরে ফেলতাম, কিন্তু আমার স্ত্রীকে যে কোনো ক্ষতি করার চেষ্টা করবে তাকে আমি ছাড়বো না। এবার অরোরা তো বুঝতে পারে যে এই মিলি নিশ্চয়ই কিছু একটা জানে এবং অরোরা লুকাকে বলে যে মিলিকে এক্ষুনি জেলে বন্দি করে রাখো, আমি ওকে জিজ্ঞাসাবাদ করতে চাই। এবার মিলির এই বন্দি হয়ে যাওয়ার খবর উপপত্নী লিয়ের কাছে পৌঁছায় এবং উপপত্নী লি এই খবর শুনে প্রচন্ড টেনশনে পড়ে যায়। লি বলে যে এটা কি করে সম্ভব, ওরা কি তাহলে সত্যিটা জানতে পেরেছে? এটা আমি কিছুতেই হতে দিতে পারি না।
সে রংকে একটি শিলমোহর দিয়ে বলে যে এক্ষুনি তুমি ওর কাছে গিয়ে খবর দাও, আমি মরিসের সাথে দেখা করতে চাই। কিন্তু এই মরিসটা কে এবং উপপত্নী লি কি রহস্যটা লুকাচ্ছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, এবার অরোরা তো মিলিকে জিজ্ঞাসাবাদ করার জন্য যায়, কিন্তু মিলি তার কোনো প্রশ্নের উত্তরই দিচ্ছিল না। এবং তখনই অরোরা মিলিকে হিপনোটাইজ করে। অরোরা জিজ্ঞাসা করে যে তোমাকে এই বিষটা দিতে কে বলেছিল, এবং মিলি বলে যে উপপত্নী লি এই কাজটা আমাকে দিয়ে করিয়েছে। অরোরা তখনই জিজ্ঞাসা করে যে কিন্তু উপপত্নী লি তো ফিলিপেরই মা, তাহলে উনি নিজের ছেলের ক্ষতি কেন করতে চাইবেন? তখনই মিলি বলে যে কারণ ফিলিপ তো আসলে ফিলিপ না, ও হচ্ছে। এবং কথাটা কমপ্লিট করার আগেই মিলির সেই হিপনোটাইজ দশাটা কেটে যায় এবং সে সব জ্ঞানে ফিরে আসে। ফলে সে বাকি কথাটা আর বলে না, কিন্তু অরোরা সেখান থেকে মোটামুটি যা বোঝার সে বুঝতেই পারছিল। এবার আমরা দেখতে পাই যে রাতের বেলা উপপত্নী লি তার সেই পুরুষের সাথে দেখা করে যার সাথে কিনা উপপত্নী লিয়ের এতদিনের সম্পর্ক ছিল, এবং সেটা ছিল মহারাজেরই ভাই মরিস, অর্থাৎ কিনা ফিলিপের কাকা। এবার মরিসকে দেখেই তো উপপত্নী লি তাকে জড়িয়ে ধরে এবং বলে যে কতদিন বাদে তোমার সাথে দেখা হলো, কিন্তু একটা বিপদে আমি পড়ে গেছি, আমি তোমার সাহায্য চাই। তুমি তাড়াতাড়ি ফিলিপের প্রাসাদে কাউকে পাঠাও এবং সেখান থেকে মিলিকে উদ্ধার করে নিয়ে এসো। এবার মরিস তো বলে ওঠে যে কি, একটা সামান্য চাকরানিকে উদ্ধার করার জন্য তুমি আমাকে ডেকে পাঠিয়েছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এবং লি বলে যে না, আসলে ব্যাপারটা খুবই গভীর। 25 বছর আগে যখন আমি রাজকুমারদের বদল করে দিয়েছিলাম, তখন যে নার্সটি ছিল সে সবটাই জানতো, এবং সে একটি চিঠিতে প্রমাণস্বরূপ সবকিছু লিখে গেছিল। সেই চিঠি সে কোথায় লুকিয়েছে সেটা মিলি জানে, তাই জন্য মিলিকে আমাদের দরকার, ওকে ফিরিয়ে আনতে হবে। এবার এই কথা শুনে মরিস তো প্রচন্ড রেগে যায় এবং লিকে ঠাস করে এক চড় মারে। সে বলে যে এত বড় প্রমাণ তুমি এখনো রেখে দিয়েছো। এবার তাদের কথা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে তার মানে আসল ব্যাপারটা কি, কেন লি ফিলিপকে মারতে চাইছে। কারণ লি তো ফিলিপের মাই নয়, ফিলিপের আসল মা হচ্ছে মহারানী মার্থা, এবং অ্যারন হচ্ছে লি এবং মরিসের ছেলে। এবার অপরদিকে আমরা ফিলিপের প্রাসাদে রাতের বেলা দৃশ্য দেখতে পাই। ফিলিপ এবং অরোরা তাদের ডিনার করছিল, তো তখনই কিছু গুপ্ত সৈন্য তাদের ওপর হামলা করে। এরা আসলে মরিসের লোক ছিল, এবং মরিসের বাহিনীর নাম ছিল রেড স্কট বাহিনী। এই বাহিনীরা ফিলিপের প্রাসাদে হামলা করে মিলিকে সেখান থেকে সরানোর জন্য, এবং তারা প্রথমেই অরোরার ওপর হামলা করে। কিন্তু ফিলিপ তখনই অরোরাকে বাঁচানোর জন্য উঠে দাঁড়িয়ে পড়ে এবং ফিলিপ তরোয়াল ধরে অরোরাকে বাঁচায়। এবং ততক্ষণে সেখানে ফিলিপের বাহিনী এবং তার গার্ড কনেও চলে এসেছিল, তারা বাকি সৈন্যদের সেখান থেকে তাড়িয়ে দেয়। এবার ফিলিপ তো হঠাৎ করে উঠে দাঁড়িয়ে পড়েছিল ঠিকই, কিন্তু ফিলিপ এই উত্তেজনা নিতে পারে না এবং সে সঙ্গে সঙ্গে আবার ধপাস করে পড়ে যায়, এবং অরোরা আবারও তার চিকিৎসা করে দেয়। অরোরা বলে যে তুমি কি পাগল, আমি তো তোমাকে বলেছি এরকম কিছু না করতে। এবং ফিলিপ বলে যে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কখনো কিছু হতে দেব না। এবার তার কিছুক্ষণ পরেই লুকা এসে জানায় যে সেই লোকগুলোকে তো ধরা যায়নি, এবং তারা সম্ভবত রেড স্কট বাহিনীর লোক, কিন্তু এই বাহিনী কে চালায় সেটা আমরা এখনো জানি না। আর এই বাহিনী এসে মিলিকে নিয়ে গেছে। অন্যদিকে রেড স্কট বাহিনীর লোকেরা মরিসকে গিয়ে রিপোর্ট করে, এবং সেই লোকটি বলে আমরা আমাদের মিশন কমপ্লিট করতে পেরেছি, কিন্তু আমি যখন ফিরে আসছিলাম আমি দেখলাম যে ফিলিপ উঠে দাঁড়িয়েছে। এবার মরিস তো চমকে গিয়ে বলে যে কি, ফিলিপ উঠে দাঁড়িয়েছে? এবং লোকটি বলে যে হ্যাঁ। এবার লোকটি চলে গেলে মরিস মনে মনে ভাবে যে ফিলিপকে কোনোভাবেই আমি আমার রাস্তায় আসতে দেব না, আমার ছেলে অ্যারনই এরপর রাজা হবে। নিজে রাজা হতে পারিনি তো কি হয়েছে, আমার ছেলেকে আমি বঞ্চিত হতে দেব না। ফিলিপের এই উঠে দাঁড়ানোর খবর তো মহারাজের কাছেও পৌঁছে যায়, এবং মহারাজ সঙ্গে সঙ্গে ফিলিপকে ডেকে পাঠায়। এবার ফিলিপ তো স্বাভাবিকভাবেই তার হুইল চেয়ারে যায়, এবং মহারাজ তাকে দেখে বলে যে কি ব্যাপার, তুমি কি এখন আর উঠে দাঁড়াতে পারছো না, এখন হুইল চেয়ারে বসে আছো কেন? ফিলিপ বলে যে তখন ঘটনা চক্রে আমি উত্তেজিত হয়ে দাঁড়িয়ে পড়েছিলাম, কিন্তু এখনো আমি পুরোপুরি ভাবে সুস্থ হইনি। এবার মহারাজ তো তখনই রেগে গিয়ে বলে যে ও তাই, তা কিছুদিন আগে যখন চিকিৎসক তোমায় চেক করলো সে বললো যে বেশি দিন তুমি বাঁচবে না, আর এখন তুমি উঠে দাঁড়াচ্ছ, তা তুমি কি আমায় ধোকা দেওয়ার চেষ্টা করছো? অরোরা তখনই মহারাজকে বলে যে মহারাজ, আসলে ফিলিপকে 3 বছর ধরে একদমই ভালো চিকিৎসা দেওয়া হয়নি, তাকে বরফের শয্যায় শুয়ে রাখা হয়েছিল, তাই জন্যই আমি তার সুস্থ হওয়ার খবরটা সবাইকে প্রথমে জানাতে চাইনি। এবার মহারাজ তো বলে যে এতদিন তো উপপত্নী লি ফিলিপের দেখভাল করতো, এখনই উপপত্নী লিকে ডেকে পাঠাও। এবং উপপত্নী লি এবং তার চিকিৎসক সেখানে আসে,
এবার অরোরা তো চিকিৎসককে বলে যে আপনি খুবই ভালো করে জানতেন যে ফিলিপের গায়ে যে ক্ষতগুলি আছে সেগুলি বরফে থাকলে আরো পচবে, আরো তাড়াতাড়ি সে অসুস্থ হবে। তারপরেও তাকে বরফে কেন রাখা হলো, নাকি এর পিছনে অন্য কেউ রয়েছে? এবার চিকিৎসক তো তখনই মহারাজের কাছে ক্ষমা চাইতে থাকে এবং সে বলতে থাকে যে মহারাজ, আমি কিছুই করিনি, আমি এর সাথে একদম জড়িত নেই। অরোরা বলে যে কিন্তু আপনি এটা বলুন যে আপনাকে এসব কে করতে বলেছিল। এবং চিকিৎসক তখনই মিথ্যে করে বলে যে মহারাজ, আসলে আমারই রাজকুমার ফিলিপের ওপর ব্যক্তিগত রাগ ছিল। রাজকুমার ফিলিপের সাথে আমি একবার যুদ্ধে গেছিলাম এবং সেখানে রাজকুমার ফিলিপ আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, তাই বদলা নেওয়ার জন্যই আমি এমনটা করছিলাম। আসলে উপপত্নী লি আগে থেকেই এই সব কিছু চিকিৎসককে শিখিয়ে দিয়েছিল, যাতে সে নিজে না ফেঁসে যায়। এবার মহারাজ তো ফিলিপকে বলে যে ঠিক আছে, এবার তুমি গিয়ে রেস্ট করো। মহারাজ মনে মনে ভাবে যে ফিলিপ, এতদিন হয়তো সত্যিই আমি তোমাকে ভুলই বুঝেছিলাম, আর আমি তোমার ওপর কোনো রাগ নিয়ে থাকবো না, আমার স্বপ্নের কথা আমি ভুলে যাব। এবার অপরদিকে আমরা দেখতে পাই যুবরাজ অ্যারানকে। অ্যারানও তো খবর পায় যে ফিলিপ নাকি উঠে দাঁড়িয়েছিল, এবং অ্যারান এই কথা শুনে ভীষণই অবাক হয়। অ্যারান বুঝতে পারে যে তার মানে অরোরাই এইসব করছে, এবং অ্যারান বলে যে এক্ষুনি আমার সাথে অরোরার বাবার দেখা করা, এবং অ্যারান মার্কুইস লিওর সাথে দেখা করতে যায়। অ্যারন বলে যে আপনাদের মেয়ে যে আমার জন্য এত সমস্যা সৃষ্টি করবে সেটা তো আমি বুঝতে পারিনি, এসব কি করছে ও? মার্কুইস লিও বলে ওঠে যে আমরা তো সত্যিই জানতাম না যে অরোরার নাকি এইসব চিকিৎসা বিদ্যার ক্ষমতা রয়েছে। ও তো আগে এসব আমাদের সামনে কিছুই প্রকাশ করেনি। এবং লিও তার স্ত্রীর সাথে প্ল্যান করে যে যে করে হোক অরোরাকে সরাতেই হবে, কারণ অরোরাকে সরিয়ে তারা সিয়েনাকে রাজকুমারী বানাতে চায়, সিয়েনার সাথে তারা অ্যারনের বিয়ে দিতে চায়। তাই কিছুদিন পর যেদিনকে মহারানী মার্থার জন্ম, সেই দিনই তারা অরোরাকে ফাঁসানোর প্ল্যান করে। এবার অপরদিকে আমরা দেখতে পাই অরোরা এবং লুকাকে। লুকা বলে যে রাজকুমারী, আমরা খোঁজ নিয়ে দেখার চেষ্টা করছি যে আগের দিন যারা হামলা করেছিল তারা কোথায়। তারা সম্ভবত রেড স্কট দলেরই লোক, কিন্তু এই দলটা কে চালায় সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু সবাই বলা বলি করে যে এই দলটা নাকি বর্তমান মহারাজের ভাই মরিস চালায়। সে নিজে যেহেতু মহারাজ হতে পারেনি, তাই সে গোপনে গোপনে এই দলটা তৈরি করেছে, যাতে সে মহারাজের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে। অরোরা বলে যে ঠিক আছে, তুমি ইনভেস্টিগেট করে ভালো করে দেখো যে এরা কারা। অরোরা মনে মনে ভাবে যে সবই তো বুঝলাম, কিন্তু মরিসের দল এত রিস্ক নিয়ে মিলিকে কেন উদ্ধার করে নিয়ে যাবে? মিলির সাথে তাদের কি সম্পর্ক? মিলি এমন কি গোপন রহস্য জানে? এবার আমরা দেখতে পাই যে সেই দিনই তাদের সাথে রাজকুমার ফ্রেড দেখা করতে এসেছিল। এবার ফ্রেড কিন্তু ফিলিপের একজন শুভাকাঙ্ক্ষী ছিল। এবার ফ্রেড তো অরোরার সাথে কথা বলছিল যে রাজকুমারী, তোমার কি মনে হয় ফিলিপের ওপর এই বারবার হামলা কারা করাচ্ছে? এবার ফ্রেডের সাথে কথা বলতে বলতেই অরোরা কিছু কথা জানতে পারে, এবং অরোরা জানতে পারে যে মহারানী মার্থা আর উপপত্নী লি, এরা দুজনে একদিনেই সন্তানের জন্ম দিয়েছিল, অর্থাৎ ফিলিপ এবং অ্যারনের একদিনেই জন্ম হয়। এবং এই কথা শুনে অরোরার কাছে অনেক জিনিসই পরিষ্কার হয়ে যায়। অরোরা মনে মনে যেটা সন্দেহ করছিল সব প্রমাণই সেই দিকেই ইশারা করছিল। এবার আমরা মহারানীর জন্মদিনের ব্যাঙ্কুয়েটের দৃশ্য দেখতে পাই, যেখানে কিনা ফিলিপ অরোরা উপস্থিত ছিল, এবং তার সাথে মার্কুইস লিও, তার স্ত্রী এবং সিয়েনা উপস্থিত ছিল। এবার অ্যারন তো সেখানে এসেই মার্কুইস লিওকে জিজ্ঞাসা করে যে সবকিছু তৈরি তো, এবং মার্কুইস লিও বলে যে আপনি কোনো চিন্তা করবেন না, আমরা যা প্ল্যান আজকে করেছি তাতে ওকে আমরা সরিয়েই ছাড়বো। এবার অরোরা তো ওদের বুজুর বুজুর দেখেই বুঝতে পারে যে নিশ্চয়ই তার বিরুদ্ধেই কিছু একটা করা হচ্ছে। এবার মহারানী মার্থার জন্মদিনে সবাই এনজয় করছিল, চারিদিকে মিউজিক বাজছিল এবং খুবই সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু তখনই একজন সৈন্য ছুটতে ছুটতে এসে মহারাজকে বলে যে মহারাজ, আমাদের মাস্টার আপনার সাথে দেখা করতে চাইছে। মাস্টার অর্থাৎ বলা যেতে পারে যে সেই সাম্রাজ্যের ধর্মগুরু। এবার মহারাজ তো বলেন যে মাস্টার, কিন্তু তিনি তো অনেকদিন ধরে তপস্যা করছিলেন, হঠাৎ কি হলো? এবং সৈন্যটি বলে যে মহারাজ, মাস্টার দেখেছে যে প্রাসাদের ওপর কিছু নেগেটিভ এনার্জি ঘোরাফেরা করছে, তাই মাস্টার আপনাকে সাবধান করতে চায়। সভাতেই এমন কেউ একজন আছে যে আপনার জন্য ক্ষতিকর হতে পারে। এবার এই সব কথা শুনেই অরোরা বুঝে যায় যে তার মানে তাকে ফাঁসানোর জন্য এই প্ল্যান করা হয়েছে। এবার তখনই তো সেখানে মাস্টার আসে এবং বলে যে মহারাজ, আপনি এক মুহূর্তের জন্য আমার সাথে বাইরে আসুন। এবং তারা বাইরে গেলে আমরা দেখতে পাই যে চারিদিকে আকাশ কালো করে এসেছিল, এবং সেখানে কিছু কাকেরা ঘুরে বেড়াচ্ছিল, এবং এক জায়গায় বেশ অনেকগুলি কাকে ঘুরে বেড়াচ্ছিল।
এবার এই দৃশ্য দেখে সবাই তো বলতে থাকে যে কি ভয়ানক দৃশ্য, এরম দৃশ্য তো সচরাচর দেখা যায় না, তার মানে নিশ্চয়ই দুর্ভাগ্যজনক কিছু হতে চলেছে। এবার মাস্টার তো তখনই বলে যে আমি শিওর যে কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে, আমি এক্ষুনি কাকগুলোকে তাড়িয়ে দিচ্ছি। এই বলে মাস্টার তার ব্যাগ থেকে একটি মন্ত্র লেখা কাগজ বার করে এবং সেটি আকাশে মন্ত্র বলে উড়িয়ে দিতেই কাগজটি নিজে থেকে জ্বলে যায়। তার ফলে কাকগুলি সেখান থেকে চলে যায়। এবারে এই দৃশ্য দেখে সবাই তো ফেরত চলে আসে এবং মহারাজা মাস্টারকে জিজ্ঞেস করে যে আপনি কি বলতে পারবেন সেই ডিমনটিকে, যার ফলে কিনা আমাদের সাথে এইসব হচ্ছে। এবং মাস্টার তখনই তার ব্যাগ থেকে একটা স্পিরিচুয়াল কম্পাস বের করে এবং সেই কম্পাসের দিক পুরোপুরি অরোরার দিকেই ইশারা করছিল। ফলে মাস্টার বলে যে এটাই হচ্ছে সেই ডিমন। এই মেয়ে আসলে কোনো মেয়ে না, এটা আসলে হাজার বছরের পুরনো একটা ফক্স ডিমন এবং সে আমাদের সাম্রাজ্যের জন্য প্রচন্ড ক্ষতিকর, তাকে এক্ষুনি মেরে ফেলতে হবে। এবার সঙ্গে সঙ্গে অরোরার বাবা মার্কুইস লিও বলে ওঠে যে সে কি, আমার মেয়ে একটা ফক্স ডিমার? তাহলে আমার মেয়ে কোথায় গেল? আমি বুঝতেই পেরেছিলাম কিছু একটা গন্ডগোল আছে, আমাদের আগের মেয়ের সাথে এই মেয়ের কোনো মিলই নেই। আমাদের মেয়ে তো কত ভালো ভোলা ভালা ছিল, আর এই মেয়ে একটা শয়তানি। আমি ওর বাবা হয়ে বলছি ওকে এক্ষুনি মৃত্যুদণ্ড দেয়া হোক। এবার ফিলিপ তো তাদের ওপর প্রচন্ড রেগে যাচ্ছিল এবং সে তাদেরকে বলে ওঠে যে তোমরা কি আমার হাতে মরতে চাও? কিন্তু অরোরা তাদেরকে থামিয়ে দিয়ে বলে যে ফিলিপ তুমি দাঁড়াও, এই সব কিছু আমি সামলে নিচ্ছি। অরোরা বলে যে মাস্টার, আমি যদি হাজার বছর পুরনো ফক্স ডিমন হই, আপনি তাহলে কি? আপনি কি কোনো টার্টেল ডিমন? না হলে আপনি আমাকে চিনলেন কি করে? এই বলে অরোরা তো মাস্টারের কাঁধের ঝোলাটি কেড়ে নেয় এবং তার মধ্যে থেকে সে একে একে জিনিস বার করতে শুরু করে। প্রথমেই সে ওই মন্ত্র লেখা কাগজটি বার করে এবং সে সেটি হাওয়ায় ভাসিয়ে দিতেই সেটা আগুনে জ্বলে যায়। সবাই বলে ওঠে যেটা কি করে সম্ভব, মন্ত্র পড়লে তবেই না আগুন জ্বলবে, অরোরা কি করে এটাতে আগুন জ্বালালো? এবং অরোরা তখনই সেই মন্ত্র লেখা কাগজের রহস্য ফাঁস করে দেয়। আসলে সেই কাগজে হোয়াইট ফসফরাসের একটি পাতলা লেয়ার দেয়া থাকতো, যেটি বাতাসের সংস্পর্শে আসলেই এইভাবে জ্বলে উঠতো। এবার মহারানী মার্থা তো নিজে সেই কাগজটা দেখেন এবং সেটা দেখে উনি বুঝতে পারেন যে হ্যাঁ, সত্যিই তো এই কাগজের মধ্যে ফসফরাসের লেয়ার দেয়া রয়েছে। মহারাজাও বুঝতে পারে যে এটা নকল। এবার অরোরা তো তখনই সেই কম্পাসটা বার করে এবং বলে যে এই কম্পাসটায় একটু গন্ডগোল করা আছে, কারণ এই কম্পাসের চারদিকে পারদের পাতলা প্রলেপ দেওয়া আছে। কাঁটাটা তুমি যার দিকে ইচ্ছা তার দিকেই স্থির করতে পারবে। এবং অরোরা সঙ্গে সঙ্গে দেখিয়ে দেয় যে কাঁটা তো সবার দিকেই থামছে, সুতরাং জিনিসটা যার হাতে রয়েছে তার উপরই ডিপেন্ড করছে যে সে কাকে দোষী বানাতে চায়। এবার অরোরা তো সঙ্গে সঙ্গে কাঁটাটা মাস্টারের দিকে থামিয়ে বলে যে তাহলে কি তুমিও আমার মতো ডিমানি? এবার সিয়েরা তখনই বলে ওঠে যে সবই তো বুঝলাম, কিন্তু বাইরে কাকগুলো তাহলে কি করছি সেটা তুমি কিভাবে এক্সপ্লেন করবে? অরোরা বলে যে বাহ, তুমি খুব বুদ্ধিমানের মতো প্রশ্ন করেছো। এবং অরোরা মাস্টারের ব্যাগ থেকে আরো দুটো শিশি বার করে। সেই একটা শিশিতে ছিল বিস্ট অ্যাট্রাক্টিং পাউডার, অর্থাৎ যে পাউডার রক্তের সাথে মিশিয়ে দিলে সেই পাউডারের গন্ধে যে কোনো অ্যানিমাল বা বিস্টরা চলে আসবে। এবং অপর শিশিতে ছিল এমন একটি পাউডার যা ওই অ্যানিমালকে ওই রক্তের কাছে আসতে দেবে না, অর্থাৎ কাকগুলি ওই গন্ধ শুকে সেখানে চলে তো এসেছিল, কিন্তু ওপরেই ঘোরাফেরা করছিল, তারা নিচে নামতে পারছিল না, অর্থাৎ পুরোটাই ছক করে করা হয়েছিল। এবার অরোরা তো সবার কাছে প্রমাণ করে দেয় যে এখানে তার কোনো দোষ নেই এবং মাস্টার সঙ্গে সঙ্গে বলে ওঠে যে মহারাজ, আমি আসলে এইসব কিছু করতে চাইনি, আমাকে মার্কুইস লিওই এইসব কিছু করতে বলেছে। সে পকেট থেকে কিছু টাকা বার করে বলে যে মার্কুইস লিও আমাকে এই ঘুষটা দিয়েছে, তাই জন্যই আমি এইসব কাজ করেছি। এবার সবাই তো বলে ওঠে যে হ্যাঁ, তাহলে তো মার্কুইস লিওর শাস্তি হওয়াই উচিত এবং মহারাজা সঙ্গে সঙ্গে মার্কুইস লিও এবং তার পরিবারকে জেল বন্দি করে। ওদিকে অ্যারন তো খুঁজতে থাকে যে তাহলে তার এবারের প্ল্যানটাও সম্পূর্ণ ফেল করলো। এবার অরোরা তো তারপর জেরির চেক আপ করার জন্য আরেকবার জেরির সাথে দেখা করতে এসেছিল এবং অরোরা জেরির জন্য খুব কিউট একটা ললিপপও নিয়ে এসেছিল এবং আমরা দেখতে পাই যে জেরিও কিন্তু অরোরাকে খুব ভালোবাসতো। এবং মহারানী মার্থা তাদের এই দৃশ্য দেখে বেশ খুশি হন। মহারানী মার্থা বলেন যে তুমি জেরিকে এত ভালোবাসো, তাহলে তো এবার তোমাদের উচিত একটা বাচ্চা নিয়ে নেওয়া। এবং এই কথা শুনিয়ে অরোরা আর ফিলিপ তো দুজনেই লজ্জায় পড়ে যায়। এবার অপরদিকে আমরা রাজকুমার জুলিয়ান এবং তার মাকে দেখতে পাই। জুলিয়ানের মা তাকে বলে যে তোমার কি মনে হয় আজকে যে ঘটনাটা ঘটলো তারপর কি হবে? যতই হোক মার্কুইস লিও রাজকুমার অ্যারনের ডান হাত ছিল বলা যায়। মার্কুইস লিওকে এইভাবে বন্দি করা হলো, অ্যারন কি তাহলে অরোরাকে ছেড়ে দেবে? অরোরা কিন্তু খুবই কাজের মেয়ে আছে,
তোমার উচিত অরোরার সাথে হাত মেলানো। এমনিও তো ফিলিপের রাজা হওয়ার কোনো চান্স নেই, কিন্তু তুমি যদি অরোরার সাথে হাত মিলিয়ে অ্যারনের বিরুদ্ধে ওকে কাজে লাগাতে পারো তাহলে তোমারই হেল্প হবে। এবার জুলিয়ান তো বলে যে কিন্তু অরোরা কি আমাকে সাহায্য করতে চাইবে? এবং জুলিয়ানের মা বলে যে সেই কাজ তুমি কি করে ওকে দিয়ে বার করাবে সেটা কিন্তু তোমাকে ভেবে নিতে হবে। জুলিয়ান বলে যে ঠিক আছে মা, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। এবার জুলিয়ান তো অরোরাকে ডেকে পাঠায় দেখা করার জন্য, এবং অরোরা সেখানে যাওয়ার আগেই জুলিয়ান অরোরার ড্রিঙ্কে একটি ওষুধ মিশিয়ে রেখেছিল। সে চেয়েছিল সে অরোরার সাথে এমন কিছু করবে যাতে সে অরোরাকে পরে ব্ল্যাকমেইল করতে পারে, অরোরাকে নিজের কাজে ব্যবহার করতে পারে। এবার অরোরা একটি শুঁড়িখানা বা একটি রেস্টুরেন্টে জুলিয়ানের সাথে দেখা করতে গেছিল। এবার জুলিয়ান তো অরোরাকে বলে যে আমি তোমাকে একটা কথা বলতে এখানে ডেকেছি। আসলে ফিলিপকে আমারই দাদা যুবরাজ অ্যারন মারতে চেয়েছিল। অরোরা তো বলে যে ও তাই? তো তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া তুমি কি খালি গল্প করতে আমাকে এখানে ডেকে পাঠিয়েছো? জুলিয়ান বলতে থাকে যে ওরা দুজন একই দিনে জন্মেছে, ওরা সমবয়সী, কিন্তু তারপরেও ফিলিপ অ্যারনের থেকে সব দিক থেকে অনেক এগিয়ে। যুদ্ধবিদ্যা বা লোকের মাঝখানে ফেমাস হওয়া বলো, সব দিক থেকেই লোকেরা ফিলিপকে বেশি পছন্দ করে। তাই জন্য অ্যারন তাকে সবসময় হিংসা করত। তাই অ্যারনই ফিলিপকে মারার চেষ্টা করেছিল। এবার অরোরা তো বলে ওঠে যে এই সব তো তোমার মুখের কথা, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে নাকি সেটা বলো। এবার জুলিয়ান তো সঙ্গে সঙ্গে বলে ওঠে যে আমি বলছি সেটা কি বিশ্বাসযোগ্য হচ্ছে না, এবং অরোরা তার মুখে সেই ড্রিঙ্ক ছিটিয়ে দিয়ে বলে যে না, হচ্ছে না। জুলিয়ান বলে ওঠে যে ফিলিপের এখন এমনিতেও কোনো ক্ষমতা নেই, আমি কেবল একমাত্র এই অবস্থায় তোমায় প্রোটেক্ট করতে পারবো। এমনিও অ্যারন তোমাকে মারতেই চায়। অরোরা বলে যে আমাকে প্রোটেক্ট করার জন্য আমার তোমাকে দরকার নেই। এবং জুলিয়ান তো তখনই অরোরার দিকে তেড়ে আসছিল, কিন্তু অরোরা তখনই তার মুখের সামনে একটি পাউডার উড়িয়ে দেয়, যে পাউডারের গন্ধে জুলিয়ান সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এবং অরোরা তো তখনই বলে ওঠে যে কনি, তুমি ছাদে লুকিয়ে কি করছো? এখনই নেমে এসো। অর্থাৎ আমরা বুঝতে পারি যে আগে থেকেই ফিলিপ কনিকে এখানে পাঠিয়ে দিয়েছিল অরোরাকে গার্ড করার জন্য। কনি বলে যে কিন্তু আপনি কি করে জানলেন যে আমি এখানে লুকিয়ে আছি? অরোরা বলে যে আমি তো নিজের স্বামীকে চিনি, তাই জন্য ভালোভাবেই বুঝতে পেরেছি। এবার অরোরা তো কনিকে বলে যে তুমি জুলিয়ানকে ভালো করে পেটাও, এবং কনি তো জুলিয়ানকে খুব পেটায়। অরোরা বলে এটা ছিল আমাদের প্ল্যানের প্রথম স্টেপ, এবার দ্বিতীয় স্টেপটা আমি তোমাকে বলছি। এই বলে অরোরা কনিকে কানে কানে কিছু কথা বলে। এবার অরোরা তো বলে যে এক্ষুনি তুমি জুলিয়ানের দেহটা নিয়ে জানলা দিয়ে ফেলে দেবে। এবার কনি যখন জানলার দিকে যায় তখনই অরোরা চেঁচাতে শুরু করে যে কে আছো, বাঁচাও, এখানে রাজকুমারের ওপর হামলা হচ্ছে। এবার রাজকুমারের গার্ডেরা যতক্ষণে সেখানে আসে, কনি তো ততক্ষণে জুলিয়ানকে জানলা দিয়ে বাইরে ফেলে দেয়। এবার বাইরে ফেলে দেওয়ার ফলে আশেপাশে বাজারের দিকে যে সমস্ত লোকজনেরা ছিল সবাই দেখতে পায় যে কিভাবে জুলিয়ান সেখানে ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে আছে। এবার জুলিয়ানের গার্ডটি তো বলতে থাকে যে এরকম রাজকুমারের সাথে কে করলো, কার এত বড় সাহস। এবং তখনই অরোরা ভিড়ের মধ্যে এসে বলে যে মা, রাজকুমারের এমন অবস্থা, আমি যতদূর শুনছি রেড স্কট টিমের লোকেরাই এমনটা করেছে, ওরাই লোক পাঠিয়েছিল রাজকুমারকে মারার জন্য। আসলে অরোরা তো ডাইরেক্টলি বুঝতে পারছিল না যে এই রেড স্কট টিম কে চালায়, তাই অরোরা অন্যভাবে কাজটা হাসিল করার জন্য এইসব কথা বলছিল। তারা তো বলতে থাকে যে আগের দিন ফিলিপের বাড়িতেও এই দলই হামলা করেছিল, আজকে আবার জুলিয়ানের ওপর হামলা করলো। এই দলকে তো যে করে হোক খুঁজে বার করতেই হবে। সাধারণ লোকেরা বলতে থাকে যে সত্যিই তো, যুবরাজ তাহলে বসে বসে কি ঘাস কাটছে? এইভাবে একের পর এক হামলা হয়ে যাচ্ছে, যুবরাজ তাহলে যুবরাজ হওয়ারই যোগ্য না। এবং এইসব সন্দেহের তীর এবং এইসব অ্যাকিউজেশনের তীর তখন অ্যারনের দিকে ঘুরে যায়। অরোরা বলে যে এই অ্যাকুইজিশন যখন অ্যারনের ওপর পড়বে তখন অ্যারন নিজেই খুঁজে বার করবে যে এই রেড স্কট টিম কারা চালাচ্ছে। এবার অপরদিকে জুলিয়ানের এইরকম অবস্থা দেখে জুলিয়ানের মা তো মহারাজের কাছে নালিশ করে, এবং মহারাজ ফিলিপ এবং অরোরাকে ডেকে পাঠান। মহারাজ বলে যে জুলিয়ানের এই অবস্থা হওয়ার আগে তুমি কিন্তু ওর সাথে ছিলে, আর তুমি বলছো যে তুমি কিছুই জানো না, কিছুই দেখতে পাওনি। এবার অরোরা তো বলে ওঠে যে মহারাজ, আমার তো ওখানে গিয়েই প্রায় মাথা ঘুরে গেছিল, ওখানে যে তারপর কি হয়েছে আমি কিছুই বুঝতে পারিনি। আমিও তো পুরোই পাজল হয়ে গেছি যে এমনটা ওনার সাথে কি করে হলো। এবার সঙ্গে সঙ্গে জুলিয়ানের মা অরোরাকে ঠাস করে এক চড় মারতে আসছিল যে মিথ্যে কথা বলার জায়গা পাও না, কিন্তু সেই হাতটা ফিলিপ ধরে নেয়। ফিলিপ বলে যে এটা আমার স্ত্রী, আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার একদম চেষ্টা করবে না।
এবার মহারাজ তো তখন সেখানে অ্যারনকেও ডেকে পাঠান এবং বলেন যে অ্যারন, তোমাকে এই সাম্রাজ্যের সব দিক দেখভাল করা সুরক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। তুমি থাকতেও এইভাবে একের পর এক রাজকুমারের ওপর কিভাবে আক্রমণ হচ্ছে, তাহলে সাধারণ মানুষরা কিভাবে বাঁচবে? তোমাকে আমি 10 দিন সময় দিচ্ছি। এই 10 দিনের মধ্যে তোমাকে খুঁজে বার করতে হবে যে এই আক্রমণ কারা করছে, তা না হলে তোমার দায়িত্ব অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। এবার অ্যারন তো বুঝতে পারে যে এই সব কিছুর পিছনে কোনো না কোনোভাবে অরোরা জড়িত রয়েছে এবং অ্যারন সেখান থেকে রেগে মেগে বেরিয়ে যায়। অরোরা লুকাকে বলে যে অ্যারনের ওপর নজর রাখতে। এবার কিছুদিনের মধ্যেই অ্যারন তো খুঁজে বার করে যে এই রেড স্কট কারা চালাচ্ছে এবং লুকা সেই খবর অরোরার কাছে নিয়ে আসে। লুকা বলে যে রাজকুমারী, অ্যারন কিন্তু জানতে পেরে গেছে রেড স্কট কারা চালাচ্ছে এবং সে সেখানে হামলা করবে, সুতরাং সেখানে আমাদেরকেও যেতে হবে। এবং অরোরা লুকিয়ে লুকিয়ে সেখানের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এবার অরোরা যে সেখানে যাচ্ছে সেটা তো ফিলিপ জানতো না এবং সেই খবর কনি ফিলিপকে দেয়। কনি বলে এই যে মাস্টার, রাজকুমারী গুপ্ত দরজা দিয়ে সেদিকে বেরিয়ে গেছে, তাহলে আমি কি ওনাকে ফলো করব? এবং তখনই ফিলিপ উঠে দাঁড়ায় এবং সে উঠে দাঁড়িয়ে বলে যে তোমার সাথে আমিও যাব। আসলে ফিলিপ এতদিনে সুস্থ হয়েই গেছিল। এবার অপরদিকে আমরা দেখতে পাই যে অরোরা তো রেড স্কটদের গুপ্ত যে জায়গা বা ঘাঁটি ছিল সেখানে পৌঁছে যায় এবং সেখানে ততক্ষণে অ্যারনের বাহিনীরা সেই রেড স্কট বাহিনীকে হত্যা করছিল। এবার সেই সব যুদ্ধ শান্ত হলেই অরোরা ভেতর দিকে রওনা দেয়, যেখানে কিনা তারা মিলিকে ধরে রেখেছিল। কারণ অরোরা জানতো যে এই মিলি জানে আসল গোপন রহস্যটা কি। অরোরা বলে যে মিলি, আমি জানি তুমি কিছু একটা গোপন সিক্রেট জানো, সেটা কি সেটা আমাকে বলে দাও। এমনিও এতদিন উপপত্নী লি তোমাকে ব্যবহার করেছে, আমি যদি তোমাকে কিছু নাও করি উপপত্নী লি কিন্তু তোমাকে বাঁচতে দেবে। আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে মারবো না, আমাকে সত্যিটা বলো। এবং মিলি তখনই সত্যি কথাটা বলে দেয়। মিলি বলে যে ফিলিপ আর অ্যারনের যখন জন্ম হয়েছিল তখন যে নার্সটি ছিল সে একমাত্র সবকিছু সত্যি কথা জানতো এবং সে সেই কথা চিঠিতে লিখে রাজপ্রাসাদের একটি গাছের তলায় পুঁতে দিয়ে গেছিল। সেই চিঠি হচ্ছে একমাত্র প্রমাণ এটা বলার যে ফিলিপই আসল যুবরাজ, অ্যারন নয়। এবার এই কথাটা জানার পরই অরোরা লুকাকে বলে যে ওকে এক্ষুনি মেরে দাও। মিলি তো বলে ওঠে যে কিন্তু তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে আমাকে মারবে না। এবং অরোরা বলে যে আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি তোমাকে মারবো না, কিন্তু অন্য কাউকে দিয়ে তোমাকে মারাবো না সেই কথা তো দিইনি। এবং মিলি তো সেখানেই মারা যায়। ওদিকে মরিসের কাছেও খবর পৌঁছে যায় যে সে এতদিন ধরে যে সৈন্যদল গড়ে তুলছিল তার ঘাঁটি তো একদমই ছাড়খাড় করে দেওয়া হয়েছে এবং মরিস প্রচন্ড রেগে যায়। মরিস বলে ওঠে যে এক্ষুনি উপপত্নী লিকে খবর দাও, আমি ওর সাথে দেখা করতে চাই। এবার অপর দিকে আমরা ফিলিপ এবং অরোরাকে দেখতে পাই। অরোরা তো সেই গাছের তলা থেকে চিঠিটি খুঁড়ে বার করেছিল, অর্থাৎ যে চিঠিটা কিনে একমাত্র প্রমাণ যে মার্থাই হচ্ছে ফিলিপের মা। এবং সেই চিঠিটা অরোরা ফিলিপকে দেখায়। এবার চিঠি দেখে তো ফিলিপের পায়ের তলা থেকে মাটি একদম সরে যায়। অরোরা তাকে সান্ত্বনা দিয়ে বলে যে ফিলিপ, অ্যাটলিস্ট আমরা এখন সত্যিটা তো জানি, আর তোমাকে এই উপপত্তি লিয়ের অত্যাচার সহ্য করতে হবে না। এবং ফিলিপ বলে যে অরোরা, তোমাকে ধন্যবাদ, তুমি না থাকলে আমি কোনোদিন সত্যিটা জানতেই পারতাম না। অরোরা তো সঙ্গে সঙ্গে বলে যে ফিলিপ, রাজপ্রাসাদে চলো, আমাদের মহারানী মার্থাকে সত্যিটা জানাতে হবে। কিন্তু ফিলিপ তো একটু ভয়ই পাচ্ছিল যে মহারানী মার্থা কি রিয়াক্ট করবে। এবং অরোরা বলে যে তুমি ভয় পেও না, মহারানী মার্থা তোমাকে সত্যিই ভালোবাসে। এবং তারা মহারানী মার্থার সাথে দেখা করতে আসে। এবার মহারানী মার্থা তো দেখে ফিলিপ তখন নিজের পায়ে হাঁটতে পারছিল এবং মহারানী তা দেখে ভীষণই খুশি। মানে সত্যিটা না জানলেও মার্থা এবং ফিলিপের মধ্যে একটা রক্তের টান কিন্তু ছিল। এবার ফিলিপ তো তখনই তার সামনে বসে পড়ে বলে যে মা, আমার তোমাকে কিছু বলার আছে। এবার অরোরা তো তখনই বলে যে মহারানী, ফিলিপ আপনার ছেলে। এবার মার্থা তো বলে যে হ্যাঁ নিঃসন্দেহে, ও তো আমার ছেলেরই মতো, যতই হোক ও একজন রাজকুমার। এবং অরোরা বলে যে না, ফিলিপ সত্যিই আপনার ছেলে, ওই আপনার আসল ছেলে। এবং অরোরা মহারানীকে সেই চিঠিটা দেখায়। এবার চিঠি দেখে তো মহারানীরও মাথা খারাপ হয়ে যায় এবং মহারানীও বুঝতে পারে যে এতদিন উপপত্নী লি এমন ব্যবহার কেন করত, কেন সে ফিলিপকে ছেড়ে অ্যারনকে বেশি ভালোবাসতো। এবং মহারানী মার্থা সত্যিটা জানতে পেরে আসলেই ভীষণ খুশি হয়, কারণ তিনিও তো এতদিন ফিলিপকে ভীষণই ভালোবাসতে। ওর মহারানী বলে যে আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে বাচ্চাটা বদল করার কি বা দরকার ছিল। অ্যারন যদি উপপত্নী লিয়ের সন্তানও হয় তবেও তো সেই রাজকুমার, ফিলিপের জায়গায় তারও তো সুযোগ ছিল পরবর্তী রাজা হওয়ার। ফিলিপই যে রাজা হতো এমন তো কোনো কথা নেই। এবং তখনই অরোরা আসল সত্যিটা বলে
অরোরা বলে যে অ্যারন আসলে কোনো রাজকুমার নয়, কারণ সে মহারাজের ছেলেই নয়, সে উপপত্নী লি এবং মহারাজের ভাই মরিসের ছেলে। এবার এই কথা শুনে মহারানীর তো মাথা খারাপ হয়ে যায় এবং মহারানী বলে যে এক্ষুনি মহারাজকে গিয়ে সবটা সত্যি বলতে হবে। কিন্তু অরোরা তাকে থামিয়ে বলে যে না মহারানী, আমাদেরকে ওদের হাতে নাতে ধরতে হবে, তা না হলে আবারও প্রমাণের অভাবে ওরা পালিয়ে যাবে। মহারানী মার্থা বলে যে তাহলে তুমিই বলো আমরা কি করব। এবং তখনই অরোরা বলে যে মরিস একটুখানি বাজে সিচুয়েশনে রয়েছে, সুতরাং সে যে কোনোভাবেই লিয়ের সাথে দেখা করার চেষ্টা করবে। আপনি কালকে সারাদিন লিকে ব্যস্ত রাখবেন, যাতে সে কোনোভাবে অন্য কারোর সাথে দেখা করতে না পারে। সবসময় আপনার চোখে চোখে রাখবেন, ফলে যখনই লি মরিসের সাথে দেখা করতে যাবে কোনো না কোনো অজুহাতে, তখন আমরা বুঝতে পারবো এবং তাকে আমরা হাতে নাতে ধরতে পারবো। এবার আমরা দেখতে পাই যে মরিস তো লিয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু করতে পারছিল না। তাই মরিস ঠিক করে যে সে ডাইরেক্টলি ছদ্মবেশে গিয়ে লিয়ের সাথে দেখা করবে এবং মরিস রাজপ্রাসাদে প্রবেশ করে। ওদিকে প্ল্যান অনুযায়ী মহারানী মার্থা তো লিকে অন্য কাজে ফাঁসিয়ে রেখেছিল, কিন্তু সেই কাজের মাঝখানে লি অজুহাত দিয়ে বলে যে আমার মাথাটা খুব ব্যথা করছে, আমি কি একটু রেস্ট নিতে পারি? এবং মহারানী মার্থা বলেন যে হ্যাঁ যাও, তুমি রেস্ট নাও। কিন্তু তারা তো বুঝেই গেছিল যে এটাই হচ্ছে তার আসল সুযোগ। তার লি এখন মরিসের সাথে দেখা করতে যাবে। আমরা দেখতে পাই যে লি আর মরিস তো তাদের ঘরে ঢুকে লুকিয়ে লুকিয়ে কথা বলছিল এবং তাদের পাহারা দিচ্ছিল রং। কিন্তু তখনই মহারানীর একজন দাসী রঙের মাথায় পাথর মেরে তাকে অজ্ঞান করে দেয়। এরা যে কিভাবে এই টিপ দিয়ে পাথর মারে সেটা সত্যি আমাদেরকেও শিখে নিতে হবে, খুব কাজের জিনিস। কিন্তু যাই হোক, এবার রং অজ্ঞান হয়ে গেলে সেখানে মহারাজা, মহারানী মার্থা এবং সকলে হাজির হয় এবং ভিতরে তখন মরিস এবং লি কথাবার্তা বলছিল। মরিস লিকে একটি বিষের বোতল দিয়ে বলে যে অনেক দেরি হয়ে গেছে, এবার আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে। এতদিন ধরে তুমি মহারাজকে স্লো পয়জনিং করছো, কিন্তু এবার পুরো বিষটাই তাকে খাইয়ে দিতে হবে যাতে সে মরে যায়। অ্যারনকে তাড়াতাড়ি রাজা বানাতে হবে। এবার তখনই সেখানে দরজা খুলে মহারাজা ঢুকে পড়ে এবং মহারাজা তো তাদের একসাথে ধরে ফেলে। মহারাজা মরিসকে বলে যে মরিস, তুমি আমার নিজের ভাই আর উপপত্নী লি, তুমি। এবার মরিস তো বলে ওঠে যে হ্যাঁ আমি, আমারই রাজা হওয়ার কথা ছিল, কিন্তু তা না, আমাকে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে হচ্ছে। আর তুমি হয়েছ কিনা রাজা, কিন্তু এরপর আমার ছেলেই রাজা হবে। এবার এই বলে মরিস তো সেই বিষাক্ত পাউডার মহারাজের মুখের ওপর ছড়িয়ে দেয়, কিন্তু তখনই মহারানীর যে দাসীটি ছিল সে আবারও একটি পাথর মেরে মরিসকে ফেলে দেয়। মরিস তো বুকে হাত দিয়ে শুয়ে পড়ে। এবার অপরদিকে উপপত্নী লি তো মহারাজের পা ধরে বলতে থাকে যে মহারাজ, আমাকে ক্ষমা করুন, আসলে মরিসই এইসব করতে আমাকে বাধ্য করেছিল। কিন্তু অবভিয়াসলি মহারাজ তাকে ক্ষমা করে না এবং মহারাজ সঙ্গে সঙ্গে সৈন্য ডেকে তাকে সেখান থেকে নিয়ে যেতে বলে। মহারানী মার্থা মহারাজকে সবটা খুলে বলে যে আসল যুবরাজ কে। মহারাজের আসল বড় ছেলে ফিলিপ এবং অ্যারন তার নিজের ছেলেই নয়। এবার মহারাজ তো অ্যারনকে সঙ্গে সঙ্গে সেখানে ডেকে পাঠায় এবং অ্যারন আর মহারাজের ব্লাড টেস্ট করা হয় এবং দেখা যায় যে তাদের রক্ত মিলছে না, অর্থাৎ তাদের ডিএনএ আলাদা। প্রমাণিত হয় যে অ্যারন আসলে মহারাজের ছেলেই না। এবার মহারাজ তো প্রচন্ড রেগে গিয়ে উপপত্নী লিয়ের গলায় কাটতে যাচ্ছিলেন, কিন্তু তখনই তার নিজের মুখ থেকেই রক্ত উঠে আসে, কারণ এতদিন ধরে তাকে স্লো পয়জনিং করা হচ্ছিল। তার ওপর আজকের বিষের পাউডারটাও তার মুখে ছড়িয়ে দেওয়া হয়, ফলে মহারাজকে সঙ্গে সঙ্গে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। মহারানী মার্থা তখনই আদেশ দেয় যে এদের তিনজনকে জেলে পাঠাতে, অর্থাৎ অ্যারন, উপপত্নী লি এবং মরিসকে। অ্যারন তো বলে ওঠে যে কিন্তু মা, আমি তো তোমার ছেলে। এবং মহারানী মার্থা বলে যে না, তুমি আমার ছেলে না, এবং তাদেরকে জেলে ভরে দেওয়া হয়। এবার অপরদিকে আমরা মহারাজাকে দেখতে পাই, যার অবস্থা তখন খুবই শোচনীয় ছিল। ফিলিপ তো অরোরাকে বলতে থাকে যে অরোরা, তুমি কি মহারাজকে বাঁচাতে পারবে না? এবং সত্যি বলতে তখন অরোরারও কিছু করার ছিল না এবং মৃত্যু শয্যায় মহারাজ তার শেষ উইলটি লিখে যান। মহারাজ বলেন যে আমি মৃত্যুর আগে বলে যাচ্ছি, এরপর রাজা হবে আমার ছেলে ফিলিপ। গত 3 বছর আমি ওকে খুবই নেগলেক্ট করেছি, ওকে ভুল বুঝেছি, কিন্তু সেই ভুল আমি শুধরে নিতে চাই। এবং মহারাজ মারা যাওয়ার আগে ফিলিপকে রাজা বানিয়ে মারা যান। কিন্তু মহারাজ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয় রাজকুমার জুলিয়ান এবং জুলিয়ান তো সোজাসুজি এসে ফিলিপকে ট্রেটর হিসেবে দাবি করতে থাকে। জুলিয়ান বলতে থাকে যে তুমি মহারাজের মৃত্যুর পিছনে দায়ী এবং সে ফিলিপকে মারতে আসে। কিন্তু তখনই অরোরা ম্যাজিক্যালি তার রিভলভার বার করে এবং সে জুলিয়ানের একটি লোককে গুলি করে উড়িয়ে দেয়
এবার জুলিয়ানের লোকেরা তো তারপরেও তার উপর হামলা করতে আসে এবং তখনই অরোরা সেখানে একটি মেশিন গান বার করে এবং তাদের সকলকে সেখানেই খতম করে এবং ফিলিপ এরপর এই সাম্রাজ্যের রাজা হয়। আমরা এই ড্রামার শেষ সিনে দেখতে পাই যে ফিলিপ এবং অরোরা এই সাম্রাজ্যের মহারাজা এবং মহারানী হয় এবং তারা খুবই ভালোভাবে সাম্রাজ্য পরিচালনা করে এবং তারা একে অপরের সাথে আনন্দে দিন কাটাতে থাকে। তো তোমাদের ড্রামাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তোমাদের কি মনে হয় যুবরাজ অ্যারনের সাথে যেটা হলো সেটা কি ঠিক? যতই হোক সে তো ছোট ছিল, ছোটবেলায় কিভাবে তাদের বদলে দেওয়া হয়েছিল সেটা তো সে জানতো না। তোমাদের মতামত কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। যেমনটা ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা এক্ষুনি অন করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।